প্রতিটি সবাইকে স্বাগত জানাচ্ছি এই বিশেষ একটা ওয়ার্কশপের বিশেষ একটা সময়। and thanks to Pilot and Clement কে এটা অর্গানাইজ করার জন্য। সবাই কি স্ক্রিনটা দেখতে পাচ্ছে? ক্রিকেট কোচেস ওয়ার্কশপ। জি স্যার। ওকে, গ্রেট। জি স্যার। ওকে, যেটা বলছিলাম যে ইটস এ গ্রেট অপরচুনিটি আমাদের জন্য, কারণ আমরা কোচিং এ যখন থাকি এত বেশি ইনভলভ থাকি যে আমি আমার কথাই বলতে পারি, গত 30-32 বছর ধরে এরকম পিছনে ফিরে দেখার সুযোগ কখনো আমার হয়নি। লম্বা একটা সময় যে আমি এত বছর কি করলাম বা না করলাম, কোথায় ঠিক করলাম, কোথায় ভুল করলাম, কোথায় আরেকটু ভালো করতে পারতাম, কোথায় আমি ডিফারেন্ট হতে পারতাম, এসব চিন্তা ভাবনা করার সুযোগ কিন্তু এরকম সুযোগ কিন্তু কোনোদিন আমার আসেনি। তো করোনা হয়তো আমাদের কাছ থেকে অনেক কিছু কেড়ে নিচ্ছে বা রেগুলার নিচ্ছে, বাট এট দ্য সেম টাইম কিছু কিছু ব্যাপারের মধ্যে আমাদেরকে কিছু সুযোগ করে দিচ্ছে নিজেদেরকে রিঅর্গানাইজ করার ব্যাপারে এবং নিজেদের চিন্তা ভাবনাটাকে রিঅর্গানাইজ করার ব্যাপারে। সো আমরা মনে হয় এটা আমাদের একটা সুযোগ, এবং এটা যদি আমরা কাজে লাগাই, ইট ক্যান ব্রিং সাম চেঞ্জেস। আমাদের অ্যাজ এ পার্সন আমাদের মধ্যে কিছু চেঞ্জ নিয়ে আসতে পারে, অ্যাজ এ প্লেয়ার আমাদের মধ্যে কিছু চেঞ্জ নিয়ে আসতে পারে, অ্যাজ এ কোচ, অ্যাজ এ মেন্টর, অ্যাজ এ টিচার আমাদের মধ্যে কিছু চেঞ্জ নিয়ে আসতে পারে। সো ওভার দি নেক্সট মেবি 2 weeks or 3 weeks আমরা হয়তো 8টা থেকে 10টা এরকম ওয়ার্কশপ করব, এরকম সেশন হবে, এবং সেখানে বিভিন্ন বিষয় নিয়ে, খুব ইম্পর্টেন্ট বিষয় যেগুলো আছে সেগুলো বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করব। এবং আলাপ আলোচনা করার সময় আমরা চেষ্টা করব যে এটার জন্য একটা ইন্টারঅ্যাক্টিভ আলোচনা হয়। কারণ আমাদের এখানে এই সুযোগটা সবসময় হয় না, কিন্তু এখানে সেই সুযোগটা আছে। আমরা সবাইকে কিন্তু ফেস টু ফেস দেখতে পাচ্ছি, ভেরি ক্লোজ। আমরা একটা ক্লাসরুমে যতটা ক্লোজ থাকতে পারি, এখানে কিন্তু আমরা তার চেয়ে অনেক বেশি ক্লোজ। তো এই ক্লোজনেসটার সুযোগটা আমরা নিতে পারবো। এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন লেভেলে খেলা, ইন্টারন্যাশনাল লেভেলে অনেকদিন খেলা, ইন্টারন্যাশনাল লেভেলে খেলা, অনেকদিন ফার্স্ট ক্লাস খেলা ক্রিকেটার আছে এখানে। এবং ইটস এ গ্রেট প্রিভিলেজ যে এইরকম একটা কম্বিনেশনের মধ্যে আমাদের কিন্তু অনেক কিছু শেখার সুযোগ আছে, এক্সচেঞ্জ করার সুযোগ আছে। সো এটা একটা প্ল্যাটফর্ম, এই সেই প্ল্যাটফর্মটাকে আমরা ইউজ করবো, অন রেগুলার বেসিস ইউজ করবো, আমাদের নলেজ শেয়ার করবো, এই উদ্দেশ্যে এটা করার, এবং আমরা সবাই কিছু না কিছু বেনিফিট পাবো এর থেকে। সো থিমটা হচ্ছে, এই ওয়ার্কশপের থিম হচ্ছে যে উই গ্রো টুগেদার। এবং এটা এই কারণে যে আমরা বোধহয় হাজার চেষ্টা করলেও একটা মানুষ নিজেই একাই 100 হতে পারে না। যদি কথায় আছে একাই 100, কিন্তু একা 100 হতে পারে না অ্যাকচুয়ালি, কোথাও না কোথাও ঘাটতি থেকেই যায়, এবং সে তার জন্য তাকে হয়তো অন্য কারোর উপর নির্ভরশীল হতে হয়। নলেজ এমন একটা ব্যাপার যেটা দেয়ার ইজ নো এন্ড টু ইট। আমি হয়তো এই বিষয়টা ভালো জানি, আরেকজন আরেকটা বিষয় ভালো জানে, আরেকজন হয়তো আরেকটা বিষয় ভালো জানে, এবং তিনজনের তিনটা নলেজ যখন একসাথে হয়, তখন হয়তো একটা ওয়ান্ডারফুল টিম হয়, একটা পার্টিকুলার ডাইরেকশনে এফেক্টিভলি যেতে পারে। সো আমরা যত বেশি নলেজ শেয়ার করব, আমরা প্রত্যেকেই কিন্তু তত বেশি রিচ হব। আমার যেটা আছে আমি সেটা কাউকে দিলাম, অন্য কারো কাছ থেকে আমি কিছু নিলাম, তাতে আমাদের দুজনের লাভ হবে, এবং আমাদের দুজনের লাভ হবে, আমরা দুজনই হয়তো আরো ভালো কাজ করতে পারবো, যেটা দিয়ে আমাদের প্রত্যেকের কাজের ক্ষেত্রটা আরো সমৃদ্ধ হবে। আমরা যাদের নিয়ে কাজ করব তারাও আরো সমৃদ্ধ হবে, এবং আলটিমেটলি আমরা সবাই জানি, আমরা এখানে আলটিমেটলি সবাই স্বপ্ন দেখি যে দেশের স্পোর্টস ইন জেনারেল, বাট ক্রিকেট স্পেসিফিক্যালি যেন আরো উপকৃত হয়, এবং সেটা আমাদের মধ্যে দিয়ে। এন্ড টুগেদারনেসের একটা বড়, যেটা আমি শুরুতেই বলছিলাম যে ক্লেমান এবং পাইলটের কথা বলছিলাম, যে এই যে এখানে কিন্তু আমি যেটা দেখছি যে এখানে কিন্তু কোনো পার্টিকুলার একটা একাডেমি, পার্টিকুলার একটা জায়গার, পার্টিকুলার একটা কমিউনিটির মানুষজন আমরা নই। আমরা কিন্তু বিভিন্ন জায়গায়, বিভিন্ন একাডেমির বিভিন্ন জায়গা থেকে আমরা আসছি, বিভিন্ন কমিউনিটি থেকে আমরা আসছি, বাট উই ক্যান গ্রো টুগেদার। ইটস অ্যান ওপেন প্ল্যাটফর্ম যেখানে সবার সুযোগ আছে, এবং আমি আশা করবো যে আজকে হয়তো এখানে 40-45 জন আছে, সামনে হয়তো এই সংখ্যাটা আরো বাড়বে, এবং আমরা সবাই মিলে একসাথে আস্তে আস্তে এগোবো, এবং আমাদের প্রত্যেককে ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে হয়তো আমাদের দেশীয় ক্রিকেটটা উপকৃত হবে। দ্যাটস দি অবজেক্ট, এবং দ্যাট ইজ দি থিম এখানে, যে উইল ওয়ার্ক টুগেদার, উইল গ্রো টুগেদার। আমাদের এই প্রোগ্রাম যেটা আমরা করব, সেটার নির্দিষ্ট কিছু অবজেক্টিভ আছে। আমরা যখনই কোনো কোর্স করি, যখনই যাই করি, আমরা খুব ক্রিকেটীয় দৃষ্টিভঙ্গিতে করি। আমার অভিজ্ঞতায় আমি সবসময় দেখে আসছি যে নতুন কোনো কোচ আমার সাথে যখন দেখা হয়, আমার কাছ থেকে যখন কোনো সাহায্য চায়, মূলত যে প্রশ্নটা আমি ফেস করি সেটা হচ্ছে যে, স্যার আমাকে একটা ব্যাটিং এর ড্রিল যদি থাকে একটু দিন, বা
একটা 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 বোলিং এর ড্রিল, ফিল্ডিং এর ড্রিল গুলি কেমন হতে পারে, এই ধরনের কথাবার্তা বলছেন। দ্যাট ইজ ভেরি ক্রিকেট স্পেসিফিক, টেকনিক স্পেসিফিক ব্যাপার স্যাপার। কিন্তু আমার আমার ধারণা যে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে কোচ, যদি আমি প্রফেশনালি কোচ হতে চাই, কোচকে আমি প্রফেশন হিসেবে নিতে চাই, কোচিংটা কি জিনিস এই জিনিসটা বোঝাটা খুব জরুরি। কোচ হতে হলে আমার মধ্যে কি থাকতে হবে একজন কোচের, সেটা বোঝা, সেটা জানা এবং সেটা আয়ত্ত করা, এটা খুব জরুরি। আহ, একটা সময় ধারণা ছিল যে আমরা যদি খেলতে পারি সেটাই, সেই অভিজ্ঞতা দিয়ে আমরা হয়তো কোচিং করতে পারি। এখন কিন্তু সেখান থেকে আহ, ধারণাটা অনেক পরিবর্তিত এবং অনেক দূর এগিয়ে এসেছে। কারণ এখন আমরা এখন জানি যে কোচিং করা মানে শুধু খেলার অভিজ্ঞতা না, তার পাশাপাশি আবার অনেকগুলো ফ্যাক্টর আছে যেগুলো সম্পর্কে খুব খুব ক্লিয়ার কাট ধারণা থাকা দরকার। আহ, সেটা ম্যান ম্যানেজমেন্টই হোক, সেটা সায়েন্সই হোক, সেটা সেটা কালচারই হোক, সব বিষয়ে কিছুটা ধারণা থাকা দরকার, সো দ্যাট একজন নতুন ক্রিকেটারকে কোচ হিসেবে যেন আমরা ওইভাবে গাইড করতে পারি। সো এখানে যে ছবিটা দেখা যাচ্ছে, যে টুলস গুলি এখানে আছে, অনেক ধরনের টুলস কিন্তু দরকার হয় কাজ করার সময়। আহ, আমি শুধু একটা হাতুড়ি, একটা রেঞ্জ নিয়ে যদি বসে থাকি, হয়তো আর আর 10টা টুলস না থাকার কারণে আমি একটা কাজ কিন্তু করতে পারলাম। সো আমার জানা দরকার যে আমি যখন গাড়ির মেকানিক হব, আমার এক্স্যাক্টলি কোন কোন টুলসটা নিয়ে আমি একজনের বাসায় যাচ্ছি, একটা গাড়ির প্রবলেম হবে, আমি এখনো জানি না কি প্রবলেম হতে পারে। সো আমার একটা টুল বক্স থাকবে, সেই টুল বক্সের মধ্যে আমি কি কি নিব, আমি নিয়ে গেলাম, গিয়ে দেখলাম যে সবই আছে, শুধু 6 ইঞ্চির যে রেঞ্জটা দরকার সেটা আমার কাছে নেই। সো আমার কাজটা হলো, সো আই মাস্ট নো হোয়াট এক্স্যাক্টলি আই নিড টু বি equipped, সো দ্যাট আমার কাজটা আমি করতে পারি। সো কোচিংও কিন্তু ওটাই, ওরকমই কিন্তু। তবে এটাও ঠিক যে ওভারনাইট আমি আজকে থেকে কোচিং শুরু করলাম, আজকে আমার সবকিছু চলে আসবে আমার মধ্যে, তাও ঠিক না। কিন্তু আমার জানা দরকার আমার কি কি দরকার, সো দ্যাট প্রত্যেকটা জিনিস যেগুলি আমার প্রয়োজন সেগুলি আস্তে আস্তে আমি আয়ত্ত করতে পারবো। যে বেশি আয়ত্ত করতে পারে, যে যত বেশি আয়ত্ত করতে পারবে, যে যত বেশি ডিভোটেড হবে, সে তত বেশি সমৃদ্ধ হবে, তার টুলস সংখ্যা তত বেশি হবে, সে প্রত্যেকটা বিষয়ে তার কোনটায় কোন যন্ত্র লাগবে সে তার কাছে থাকবে, এবং সেটা প্রবলেম সলভিং ক্যাপাসিটি অনেক বেশি হবে, সুযোগতা অনেক বেশি থাকবে। সো হি ডেফিনেটলি উইল বি এ বেটার কোচ। সো আলটিমেটলি কিন্তু আমি একজন মানুষ, আমার মধ্যে এই টুলস গুলি যদি থাকে তার মানে এক জিনিস, আমার যে টুলস যদি না থাকে, আইল বি ডিটারমাইন্ড ইন ডিফারেন্ট ওয়ে। কিন্তু এখন কিন্তু একটা সময় ছিল কিন্তু প্লেয়ার এবং কোচের সম্পর্কটা এমন ছিল যে কোচ যা বলতে প্লেয়ার তাই শুনতো, এখনো তাই। কিন্তু একটা পার্থক্য আছে, এখন কিন্তু প্লেয়াররা বুঝে কোন কোচের কাছে কোন কোন টুলসটা আছে, কোন কোন টুলসটা নেই, কে সত্যিকার অর্থে আমার জন্য বেনিফিশিয়াল, কে সত্যিকার অর্থে আমার আমার কাজে আসছে, আমাকে আমার পারফরমেন্স বেটার করার জন্য, করার ক্ষেত্রে কে ভূমিকা রাখতে পারছে, কে ভূমিকা রাখতে পারছে না। এটা কিন্তু এটা কিন্তু প্লেয়াররা বুঝে। আমার আমার খুব ভালো একটা পরিচয় থাকতে পারে, অ্যাজ এ ফর্মার ক্রিকেটার আমার খুব ভালো একটা পরিচয় থাকতে পারে, এবং সেটা ডেফিনেটলি একটা, ইট হ্যাজ অ্যান ইম্প্যাক্ট, এবং এটা একটা অ্যাসেটও। অ্যাজ কোচ আমার যদি ভালো প্লে ব্যাকগ্রাউন্ড থাকে, দ্যাট ইজ অ্যান অ্যাসেট, আমি জানি অনেক কিছু। কিন্তু এর বাইরেও আরো অনেক কিছু জানতে হবে, সেটা যদি আমি না জানি, আহ, তাহলে হয়তো আমি কোচ হিসেবে অত সাকসেসফুল হতে পারবো না। কোচ হিসেবে একজন প্লেয়ারকে আমার যতটুকু দেয়ার আমি দিতে পারবো না। এবং আলটিমেটলি সে প্লেয়ার হয়তো প্রথম দিকে ভেবে নিবে, যেহেতু হি ইজ এ বিগ নেম, হি ইজ এ বিগ কোচ, কিন্তু গ্রাজুয়ালি কিন্তু সে কিন্তু রিয়েলাইজ করবে, অলদো হি ইজ এ বিগ নেম, হি ইজ নট এ বিগ কোচ, কারণ সে আমাকে এই এরিয়াতে সাহায্য করতে পারবে। সো ওয়েন ইউ বিকাম এ কোচ, ইউ হ্যাভ টু বি এ কোচ, এবং সেটার জন্য কিন্তু দের আর ফিউ আদার টুলস, এগুলি আমাদের দরকার হবে। আমরা আমরা সেসব বিষয় নিয়ে কিন্তু এই 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 নেক্সট 8 দিন বা 10টা সেশনে সেসব বিষয় নিয়ে কিন্তু আলাপ করবো। আহ, এর মাঝখানে হয়তো কিছু কিছু টেকনিক্যাল ব্যাপার আসতেও পারে, কিন্তু টেকনিক্যাল ব্যাপারগুলো খুব কমই আসবে এখানে। কোচ হতে গেলে আমাদের কি হতে হবে, সেই জিনিসটা খুব বেশি করে আসবে এখানে বারবার, এবং সেটার পাশাপাশি খেলা নিয়ে আমরা আলোচনা করবো। সো আমাদের এখানে অবজেক্টিভস, আমরা এখানে যেগুলো ঠিক করেছি, যে একটা একটা প্ল্যাটফর্মের কথা আমরা বলছি, যে প্ল্যাটফর্মটা আমাদের এখানে আজকে যারা আছে, আমি তুমি করে সবাইকে বলছি, সাহেব তোমাদের সবাইকে নিয়ে এই প্ল্যাটফর্মটা, তোমরা এটা প্ল্যাটফর্মে তোমরা আছো, এবং এই প্ল্যাটফর্মটা আমরা কন্টিনিউ করে যাবো ইনশাল্লাহ, এবং আমরা আমাদের নলেজ শেয়ারিং এর এই যে কালচারটা শুরু হয়েছে, যেটা আমাদের মধ্যে দারুণ অভাব আছে, এটা আমরা চালু রাখবো, সবাই সবাইকে সাহায্য করবো। দিস ইজ এ প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম ক্রিয়েট করা। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে আমাদের কি কি জানা দরকার, কোন কোন এরিয়াতে আমাদের নলেজ থাকা দরকার, সেই ব্যাপারগুলি নিয়ে আমরা কিন্তু এগুলোর চেষ্টা করবো, সেগুলো নিয়ে আমরা আলাপ করবো। আমরা কিছু কিছু ধারণা তো রাখি, কারণ এখানে সবাই
কোর্স করেছে, লেভেল 1 লেভেল 2 করা, কেউ লেভেল 2 রিফ্রেশার্স করা, কেউ কোচিং করছে অলরেডি। সো কোচিং ধারণা সবার আছে এবং কি কি সাবজেক্ট আমাদের কোচিং এর মধ্যে আসে সে সম্পর্কে ধারণা আছে, বাট ওগুলি একটু এলাবোরেটলি আমরা একটু আলাপ করবো, একটু ডিটেইলস আমরা একটু আলাপ করবো। আরেকটা জিনিস হচ্ছে যে কোচিং করতে গেলে কোচ হওয়ার জন্য আমার কি জানা দরকার, মেথড কেমন হওয়া উচিত, একটা কোচ কেমন মানুষ, তার ভেতরে কি আছে, সে কিভাবে প্লেয়ারকে হ্যান্ডেল করে, কিভাবে করতে পারে, এসব বিষয়গুলো, কিভাবে সে টিচিং করে, কিভাবে একটা প্রবলেম সলভ করে, কিভাবে বিভিন্ন বিষয়ে প্লেয়ারদেরকে এনরিচ করে, এইসব বিষয়গুলো নিয়ে আলাপ থাকবে আমাদের এই সেশনগুলিতে। সো আমরা আমাদের কি জানা দরকার, 5টা বিষয় আমাদের জানা দরকার, সিম্পল 5 থিংস। একটা হচ্ছে যে আমাদের শরীর কিভাবে মুভ করে। আমরা যত টেকনিক্যাল কথাবার্তা বলি, টেকনিক্যাল কাজ করি, এখানে কিন্তু আমাদের শরীরটাকে নিয়ে আমরা কাজ করি, কিন্তু আমাদের শরীরে কিন্তু একটা নির্দিষ্ট ধরন আছে, শরীরের কাজ করার একটা নির্দিষ্ট ধরন আছে। আমাদের শরীরে কিছু কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে যেগুলি পার্টিকুলার ডিরেকশনে শুধু নাড়াচাড়া করতে পারে, যেটাকে আমরা এক্সটেনশন বা ফ্লেকশন বলতে পারি। আই হোপ ইউ ক্যান সি মি। এক্সটেনশন বা ফ্লেকশন বলতে পারি। কিছু এরিয়া আছে যেগুলি হয়তো রোটেট করতে পারে, কিছু পরিমাণ রোটেট করতে পারে, কিছু আছে শোল্ডার যেমন ঘাট এগুলো রোটেট করতে পারে, কিংবা হিপ জয়েন্ট এগুলো রোটেট করতে পারে, বাট কিছু আছে কিন্তু রোটেট করতে পারে না। কিন্তু এলবো ক্যান নট রোটেট, এলবো এইভাবেই আসবে, আমার হাঁটুটা কিন্তু এভাবেই আসবে। সো এই যে মুভমেন্ট প্যাটার্নটা, এই মুভমেন্ট প্যাটার্নটা সম্পর্কে ধারণাটা থাকাটা জরুরি। সো আমরা যদি মুভমেন্ট প্যাটার্ন সম্পর্কে ধারণা আমাদের পরিষ্কার থাকে, তাহলে আমরা আমাদের টেকনিক সম্পর্কেও ধারণাটা পরিষ্কার করতে পারবো। সো এটা খুব ইম্পর্টেন্ট একটা হিসেবে। আমরা যখন টেকনিক্যাল কোচিং করি, এই জিনিসটা আমাদের জানা দরকার। একটা বোলার, আমরা জানি সব বোলার কিন্তু একভাবে বল করছে না, বিশেষ করে একটা পেস বল। সো কেউ হয়তো সাইড বল করতেছে, কেউ হয়তো ফ্রন্ট বল করতেছে, কেউ হয়তো সেমি ফ্রন্ট বল করতেছে। এখন তার সারা শরীরকে যদি আমি হিসাব করি, তাহলে আমি বুঝতে পারবো যে তার শরীর, তার যে ব্যালেন্স, তার যে স্টেবিলিটি, সেটা অনুযায়ী কাজ করতেছে কিনা। সো আমি যেমন আমরা যদি একটা খুব সুন্দর কভার ড্রাইভ দেখি, আমরা বলে দিই কিন্তু কি বিউটিফুল কভার ড্রাইভ, এটা আমরা কিভাবে বলি? ওখানে দেখি যে ওর হাত পা যেখানে থাকার কথা ঠিক সেটা সেখানে আছে। তার মানে আমরা শরীর সম্পর্কে কিন্তু জানি, আমরা বুঝি কিন্তু। সো বায়োমেকানিক্স শব্দটা শুনলে হয়তো একটু হয়ে যেতে পারে, বাট আমরা কিন্তু শরীরের মুভমেন্ট সম্পর্কে কিন্তু আমরা ধারণা রাখি। কিন্তু এই ধারণাটা পরিষ্কার হওয়াটা জরুরি। এই একটা নলেজ বায়োমেকানিক্স এর, এই ব্যাপারটা আমাদের একটু জানা দরকার। আমাদের শরীর কিভাবে মুভ করে, খুব সিম্পল। কিন্তু আমরা রাস্তাঘাটে হাঁটা চলা দেখলে বুঝতে পারি, যে মুভমেন্ট গুলি বুঝতে পারি। একটা ছেলে ছোট একটা ছেলে যদি পাড়ার মধ্যে খেলে, তার মুভমেন্ট দেখে আমরা বুঝতে পারি। একটা ছেলে একটা কিক করলো, আমরা দেখলে মুভমেন্ট বুঝতে পারি। সো মুভমেন্ট সম্পর্কে আমাদের একটু ধারণা থাকতে হবে, মুভমেন্টটা কি জিনিস। আমাদের ফিজিওলজি সম্পর্কে ধারণা থাকতে হবে, আমাদের শরীর কিভাবে পারফর্ম করে, আমাদের মন কিভাবে কাজ করে। কারণ ক্রিকেট খেলাটা আমরা সবাই বলে আসছি, ক্রিকেট খেলা ইজ এ মাইন্ড গেম, ইজ এ মেন্টাল গেম। আমাদের মন কিভাবে কাজ করে, এটা জানা দরকার। সো জিনিসটা হচ্ছে আমি আমাকে জানি, আমার মন কিভাবে কাজ করে এটা কিন্তু আমি জানি, কিন্তু আরো 100টা মানুষের মন কিভাবে কাজ করে এটা কিন্তু আমি জানি না। সো এইটার জন্য আমাকে জেনারেল জিনিসটা জানা দরকার। একইভাবে আমার শরীর কিভাবে কাজ করে সেটা কিন্তু আমি জানি, কিন্তু আরো 100টা মানুষ কিভাবে কাজ করে সেটা কিন্তু আমি জানি না। সো এই জন্য জেনারেল বিষয়গুলি কি জানাটা খুব দরকার। সো জেনারেল কনসেপ্ট গুলি পরিষ্কার হওয়া দরকার in terms of movements of the body, in terms of ফিজিওলজিতে আমরা যখন যাই, তখন আমরা কিন্তু দেখি যে আমাদের হার্ট কিভাবে কাজ করে, আমাদের লাংস কিভাবে কাজ করে, আমাদের রেসপিরেটরি সিস্টেম কিভাবে কাজ করে, আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কিভাবে কাজ করে। কারণ আমরা যখন ট্রেনিং করাই, আমরা বিভিন্ন লেভেল ট্রেনিং করি। অনেক জায়গায় তো আমরা একটা ট্রেনার পাবো না, ওই ট্রেনিং এর কাজটা আমাদের নিজেদের করতে হবে। তো সেই সময় আমরা কিভাবে কাজ করব, আমাদের শরীর সম্পর্কে যদি ধারণা না থাকে, আমরা কিন্তু ওই কাজটা করতে পারবো। সো শরীরের ভেতরে আমরা যখন ট্রেনিং করি, শরীরের ভেতরে কি পরিবর্তন হয়, বা আমরা কি পরিবর্তন চাই, কি পরিবর্তন হলে আমরা বলি যে হ্যাঁ, হি ইজ ফিট।
এই বিষয়গুলি সম্পর্কে আমাদের আমাদের ধারণা রাখতে হবে। এবং তারপর এই খেলাটা কিভাবে খেলতে হয় সেটা জানতে হবে। সো এই ব্যাপারটাই কিন্তু আমরা সবাই কম বেশি সমৃদ্ধ। এই খেলাটা কিভাবে খেলতে হয় এটা যে যত বেশি খেলে সে তত বেশি জানে খেলাটা কিভাবে খেলতে হয়। সো খেলার ইনস এন্ড আউটস সম্পর্কে ধারণাটা ডেফিনেটলি খুব ইম্পর্টেন্ট। কারণ এটা না জানলে আমি ক্রিকেট কোচ হতে পারবো না। আমি যদি ভালো ফুটবল প্লেয়ার হই আমি হয়তো ফুটবল কোচ হতে পারবো, ক্রিকেট কোচ হতে পারবো। ক্রিকেট কোচ হওয়ার জন্য আমার একজন ক্রিকেটের খেলার ব্যাকগ্রাউন্ড লাগবে, ক্রিকেট খেলাটা কিভাবে হয় ওটা জানতে হবে, ওটা রুলস এন্ড রেগুলেশন জানতে হবে। এবং এরপরে কোচ হওয়ার জন্য আমার কি কোয়ালিটি থাকা দরকার সেই জিনিসগুলি আমার মধ্যে থাকতে হবে। if I want to be a good coach. So আমার বায়োমেকানিক্স সম্পর্কে ধারণা থাকতে হবে, সো দ্যাট আমি শরীরের মুভমেন্ট সম্পর্কে জানবো। আমার ফিজিওলজি সম্পর্কে ধারণা থাকতে হবে, সো দ্যাট শরীরটা কিভাবে কাজ করে সেটা সম্পর্কে আমার ধারণা থাকবে। আমার সাইকোলজি সম্পর্কে ধারণা থাকতে হবে জেনারেল, সো দ্যাট মানুষের মনটা কিভাবে কাজ করে বিভিন্ন সময় সেটা আমি জানতে পারবো। এবং খেলাটা কিভাবে খেলতে হয় সেটা আমার জানতে হবে, এবং সেটা আমরা স্বাভাবিকভাবে যারা এখানে আছে সবাই জানি। আর এর বাইরে কোচ হওয়ার জন্য আমার বিশেষ কি ধরনের কোয়ালিটি থাকা দরকার সেটাও আমার জানতে হবে, সেটা আমার ভিতরে থাকতেও হবে। ওকে, সো if we talk about biomechanics কি করে? আমরা আমরা যখন টেকনিক নিয়ে কাজ করি, কথা বলি, আমরা এফিশিয়েন্ট মুভমেন্ট চাই, ভালো মুভমেন্ট চাই। মুভমেন্ট মানে কি? আমরা খুব ব্যালেন্সড একটা মুভমেন্ট চাই, আমরা স্টেবল একটা পজিশন চাই, আমরা আমরা অ্যাকুরেসি চাই যখন আমরা খেলি, সেটা ক্রিকেট হোক আর অন্য যে কোনো গেমই হোক। সো উই ওয়ান্ট এফিশিয়েন্ট মুভমেন্ট। এফিশিয়েন্ট মুভমেন্ট কাকে বলে, কেমনে হয়, এগুলির জন্য আমার এই বায়োমেকানিক্সটা একটু জানতে হবে। বায়োমেকানিক্স এবং এফিশিয়েন্ট মুভমেন্ট যখন হবে তখন মুভমেন্ট হবে খুব ইকোনমিক্যাল। আমি যদি ইনএফিশিয়েন্ট মুভমেন্ট হয় হয়তো আমি কষ্ট করে 10 বার করতে পারবো, আর যদি এফিশিয়েন্ট মুভমেন্ট হয় একই কাজ আমি হয়তো 15 বার করতে পারবো। সো আমার আমার কাজের লেন্থটাও কিন্তু অনেক বেড়ে গেল। আমি একই কাজ আমি 15 বার করতে পারছি, ওই একই সময় ওই একই কাজ একদিন 10 জন করার পরে টায়ার্ড হয়ে যাচ্ছে। সো এফিসিয়েন্সি আমার যেমন কাজের কোয়ালিটিকে বাড়াবে, এফিসিয়েন্সি আমার মুভমেন্টের রিপিটেশনটাকেও বাড়াবে, আমি লম্বা সময় ধরে এই কাজটা করতে পারবো। and I'll be free for injury. আমার ইনজুরি ফ্রি থাকার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যাবে। আমি যখন বায়োমেকানিক্যালি কারেক্ট হব, মেকানিক্যালি আমি যখন কারেক্ট হব, আমার ইনজুরি ফ্রি থাকার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে। এবং আমার ক্যারিয়ার লেন্থ অবশ্যই অনেক বড় হবে। আমরা অনেক খেলোয়াড়কে দেখি যারা হয়তো হয়তো 10 বছরের ক্যারিয়ার, তার মধ্যে হয়তো 5 বছরই সে ইনজুরির কারণে এই সময় ছিল না, ওই সময় ছিল না, কিংবা অনেকেই হয়তো ভেরি প্রমিসিং 3 বছর খেলতে পারছে অনেক কষ্ট করে, তারপরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে পারবে। এবং উই ডোন্ট সি আ লট অফ প্লেয়ার যারা কিন্তু লম্বা খেলতে না পারার একটা বড় কারণ কিন্তু ইনজুরি, বিশেষ করে ফাস্ট বলারদের ক্ষেত্রে। স্পিনার আর ব্যাটসম্যান যে হয়নি তা না, বাট ফাস্ট বলারের ক্ষেত্রে এটা খুব বেশি আমরা দেখছি, কারণ ফাস্ট বোলিং ইজ অবভিয়াসলি মাচ মোর ডিমান্ডিং দেন এনি আদার স্কিল। সো এখানেও আমাদের মুভমেন্ট যখন এফিশিয়েন্ট হবে, আমাদের শরীরের উপর দিয়ে চাপ অনেক কম আসবে, এবং শরীর অনেক রিল্যাক্সড ভাবে কাজ করতে পারবে, এবং শরীর অনেক লম্বা সময় ধরে কাজ করতে পারবে। সো দিস ইজ আ নলেজ যেটা আমাদের দরকার। এটা আমরা যত ফিজিক্যাল মুভমেন্ট করি, যত টেকনিক্যাল কাজ করি, সবকিছু কিন্তু এটার মধ্যে দিয়ে আসবে। সো আবার বলি, কিন্তু বায়োমেকানিক্স মানে এই না যে আমাকে বিশাল বায়োমেকানিক্স নিয়ে পড়াশোনা করতে হবে। এটা হলো একটা চোখ তৈরির ব্যাপার। কিন্তু আমরা যদি রাস্তাঘাটে খুব ভালোভাবে অবজার্ভ করি, খুব ভালো হয়। যারা ভালো খেলে না তাদেরকে যদি আমরা বেশি অবজার্ভ করি, তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবো। একটা ছেলের মুভমেন্ট খুব খারাপ, আমি দেখে বুঝতে পারতেছি মুভমেন্টটা এই জায়গাটায় খুব খারাপ। ও যদি এইভাবে মুভমেন্ট করতো, জিনিসটা আরো ভালো করতে পারতো। এই যে আমার অবজারভেশনটা, দিস ইজ অ্যান এডুকেশন। নট নেসেসারিলি গিয়ে আমার পিএইচডি ডিগ্রি করতে হবে। সো এই চোখ কান খোলা রাখলে কিন্তু মুভমেন্ট সম্পর্কে ধারণাটা অনেক পরিষ্কার হবে। তারপর আমরা এটা তো কম্পেয়ার করতেই পারবো। ঠিক আছে, আমার মনে হলো এই ছেলেটা যেটা করতেছে ঠিক করতেছে, এইভাবে এরকম করা উচিত। আচ্ছা ঠিক আছে, এরকমই করা উচিত। যে সত্যি ভালো করতে পারে তারটা যদি আমি দেখি, তখন আমি বুঝতে পারবো যে আসলে আমি যেটা ভাবছিলাম ওরকমই, এই ছেলেটা যদি ওইভাবে ওরকম করে, তার মানে তার মুভমেন্টটা ঠিক হবে। তার মানে কি আমার মুভমেন্ট সম্পর্কে ধারণাটা পরিষ্কার হয়ে গেল। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। টেকনিক্যাল ব্যাপারে আমরা যখন কাজ করবো, ইটস ভেরি ইম্পর্টেন্ট। এবং আমরা যত কঠিন মনে করি ব্যাপারটাকে, আসলে কিন্তু তত কঠিন না। আমরা মনে করি যে বায়োমেকানিক্স ব্যাপারটা হলো সায়েন্টিস্টদের ব্যাপার, এটা তারাই ভালো বুঝবে, যারা ওই পড়াশোনা করে ওরাই বোধহয় ভালো বুঝবে। নট নেসেসারি, মোটেই না।
এটা এটা চোখের ব্যাপার। অনেক মেকানিক্স হয়তো মাঠে এসে আমার ফাস্ট বোলিং এর বুঝতে পারবে না, কিন্তু তারা বুঝতে পারবে না, আমরা যেটা বুঝতে পারবো। সো আমাদের চোখ কানটা যদি আমরা খোলা রাখি, তাহলে আমরা বুঝতে পারবো which is a good movement, which is efficient movement, which is a balanced movement, which is a stable movement। কোন মুভমেন্টের মধ্যে দিয়ে একজন খেলোয়াড় এফোর্টলেসলি কাজ করতে পারছে, কোন মুভমেন্টের মধ্যে একজন খেলোয়াড় বারবার করলেও টায়ার্ড হচ্ছে না, কোন মুভমেন্টের মধ্যে দিয়ে একজন প্লেয়ার দারুণ অ্যাকুরেটলি একটা থ্রো করতে পারছে, একটা বল ডেলিভারি দিতে পারছে। এই যে 6টার মধ্যে 6টাই ইয়র্কার মেরে দেয় অনেকে, বা 6টার মধ্যে 5টা ইয়র্কার মেরে দেয় অনেকে। ইটস বিকজ বিউটিফুল ব্যালেন্স, বিউটিফুল স্টেবিলিটি, এইসব কারণে কিন্তু সম্ভব। কিন্তু শুধু প্র্যাকটিসের জন্য এটা হয় না। যারা খুব স্টেবল, খুব ব্যালেন্স, দে আর ভেরি অ্যাকুরেট এন্ড দে আর স্মুথ এজ ওয়েল। সো এগুলি তো ইম্পর্টেন্ট ফ্যাক্টর। বায়োমেকানিক্স এর এই সাইডটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা যে সাইকোলজিক্যাল সাইডটা বলি, আমাদের জেনারেল সাইকোলজিটা জানার খুব দরকার। আমরা সবাই কিন্তু সাইকোলজি বুঝি, কিন্তু আমাদের জেনারেল সাইকোলজি বলছে আমাদের নিজস্ব ইয়েটা আমরা বুঝি, কিন্তু আমার মতো সবাই তো হবে না। তো এই জন্য জেনারেলি মানুষের মন কিভাবে কাজ করে জিনিসটা বোঝা খুব দরকার। আমরা চাইবো আমাদের প্লেয়াররা মেন্টালি টাফ হবে, ওরা হ্যান্ডেল প্রেশার করতে পারবে, ওদের অনেক উইল পাওয়ার হবে, ওরা স্ট্রংলি মোটিভেটেড হবে, ওদের আত্মবিশ্বাস অনেক বেশি হবে। কিন্তু এগুলি আমরা কিভাবে দিব আমাদের খেলোয়াড়? আমরা এই জিনিসগুলো কেমন করে দিব আমাদের খেলোয়াড়কে? তোমরা যারা এখন এখানে, থ্যাঙ্কফুলি যে তোমরা এখানে যারা আছো, তোমরা সবাই এত এক্সপিরিয়েন্স, তোমরা সবাই জানো ইটস নট অ্যাবাউট বিউটিফুল ডিফেন্স আর দারুণ ড্রাইভ করতে পারা দিয়ে ক্রিকেট খেলা যায় না। ইউ নিড অল দিস থিংস, আজকে যদি আমার ভালো লাগে, আজকে যদি মনে হয় কেমন জানি লাগতেছে মেন্টালি, না মনে হয় না পারবো, আজকে আমি পারি না। সো আমার যত ভালো স্কিল থাকুক, যত যাই থাকুক, কিন্তু হচ্ছে না। কিন্তু আমার আরেকদিন মনে হচ্ছে যে আজকে খুব ভালো লাগছে, দারুণ মিডল করছে, নক করছে, দারুণ লাগছে, খুব ভালো লাগছে, মনে হচ্ছিল খুব হবে। ম্যাচ খেলতে গেলাম, ফার্স্টে 2টা বলে বিউটিফুল মাঝখানে লাগলো, ডিফেন্স করলাম, তারপর খেলা শুরু করে দিলাম, আউটই হয়ে গেল। তো এই যে এই ব্যাপারগুলি, এগুলি আমরা আমাদের খেলার মধ্যে কিভাবে দিব? যেহেতু সব খেলোয়াড় একরকম না, একজন একই রকমের, সে প্রত্যেকেই আলাদা আলাদা ভাবে কিন্তু আমার ট্রিটমেন্ট করতে হবে। এবং সেই আলাদা আলাদা ট্রিটমেন্ট করার জন্য আমার বুঝতে হবে যে মানুষের মন কিভাবে কাজ করে। এই জন্য আমাদের কিছু পড়াশোনা করতে হবে, কিছু নলেজ খুঁজতে হবে, কিছু জিনিস জানতে হবে, কিছু জিনিস অন্যের কাছে যেতে হবে জানার জন্য যে কিভাবে কি হয়, মানুষ কিভাবে চিন্তা করে, একটা মানুষ কিভাবে দেখে। আমি যেভাবে একটা জিনিসকে দেখি, নট নেসেসারিলি আরেকজন সেভাবে সেটাকে দেখে। আমি যেটাকে গোল দেখি, আরেকজন হয়তো সেটাকে চারকোনা দেখে। সো আমি আমার মতো করলেই হবে না, যে চারকোনা দেখে আমাকেও সেরকমই চিন্তা ভাবনা করতে হবে যেন আমি যদি তাকে হেল্প করতে চাই। সো এই জন্যই এইসব ব্যাপারে খুব ভেতরে একটু ঢুকা দরকার, বিশেষ করে সাইকোলজিক্যাল ব্যাপারটা। বিশেষ করে এই জন্য বলবো যে যেহেতু ক্রিকেটটা বিশেষ করে যেহেতু সো মাচ এ মাইন্ড গেম, এই জন্যই বিশেষ করে যে এই সাইডটায় আমরা যত কোচের সাথে কথা বলবো, বড় বড় কোচের সাথে কথা বলবো, ওরা কিন্তু সবাই এই সাইডটা নিয়ে কিন্তু টিম হ্যান্ডেল করে, শুধু এই সাইডটার উপর বেস করে কিন্তু টিম হ্যান্ডেল করে। একদম বিদেশ থেকে একটা কোচ আসে, সে কিন্তু 6 মাস সময় পায় না, 9 মাস সময় পায় না, আসে, তারপরে হয়তো 15 দিন 20 দিন 1 মাস পরে তার অ্যাসাইনমেন্ট শুরু হয়ে যায়। তো এই 15 দিন 20 দিন 1 মাসে কিন্তু একটা সাকিব হাসান বা একটা তামিম ইকবাল তৈরি হয়ে যায় না, কিন্তু ওই 15 দিন 20 দিনের মধ্যে মেন্টালি সে কিন্তু ওদেরকে আস্তে আস্তে চেঞ্জ করে নিয়ে আসতে পারে। দ্যাট ইজ পসিবল। সেটা তখনই সম্ভব যখন ওর মধ্যে সেই স্কিল থাকবে, অ্যাজ এ কোচ সেই স্কিলটা যখন তার মধ্যে থাকবে, তখন এটা সম্ভব হবে। কিন্তু সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমরা এই নলেজটা, নলেজ অফ সাইকোলজি, এই জিনিসটাকে আয়ত্ত করাটা এবং এটার ব্যবহারটা, এটা ব্যবহার করতে পারাটা ইটস ভেরি ইম্পর্টেন্ট। ফিজিওলজির কথা বলছিলাম। আমরা স্পিড চাই, পাওয়ার চাই, এন্ডুরেন্স চাই। আমরা চাই কিভাবে লোডিং হবে একজন প্লেয়ারের, কতটুকু হওয়া উচিত, কখন রিকভারি দিব। তো এগুলি যদি আমরা করতে চাই, শরীরটা কিভাবে কাজ করে এটা আমাদের জানতে হবে। শরীর কিভাবে কাজ করে এটা আমাদের জানতে হবে। স্পিড মানে কি করলে শরীরের মধ্যে সেই পরিবর্তনটা আসবে, যে পরিবর্তন আসলে আমার স্পিড আগে থেকে বাড়বে, আমার পাওয়ারটা আগে থেকে বাড়বে, আমি কি ধরনের কাজ করলে শরীরের মধ্যে কি ধরনের পরিবর্তন আসবে। সো ইটস নট দ্যাট আমরা শুধু মাঠে গেলাম, দৌড়াদৌড়ি করলাম আর ঘামালাম, দ্যাট ডাজন্ট মেক ইউ স্পেশালিস্ট। এইগুলি জানাটা দরকার। এটা নট নেসেসারিলি খুব বড়ভাবে জানতে হবে, কিন্তু একটু ধারণা থাকা দরকার। এবং আমার ধারণা যে এইগুলি খুব কঠিন ব্যাপার না। আমি হয়তো পাইলটকে বলবো যে এগুলির পরে আমরা হয়তো আস্তে আস্তে ওই জায়গায় যাব যখন আমরা পাওয়ার বাড়ানোর জন্য কি ধরনের নলেজ দরকার,
কি ধরনের প্রোগ্রাম করা দরকার সেই নিয়ে আমরা ছোট্ট করে একটা প্রোগ্রাম করতে পারবো, বা লোডিং কিভাবে করা উচিত, কিভাবে লোডিং করলে একজন খেলোয়াড় অপটিমালি কাজ করতে পারবে, কিন্তু সে টায়ার্ড হবে না, তার ডেভেলপমেন্ট হবে, কিন্তু সে ক্ষতিগ্রস্ত হবে না। তো এগুলো সব কিন্তু নলেজের ব্যাপার। আমরা শুধু লোড দিয়ে গেলাম, ঠিকমতো রিকভারি করার সুযোগ পেলো না, যখন তার রেস্ট দরকার সে রেস্ট পেলো না, ওভারলোডেড হয়ে সে টায়ার্ড হয়ে গেল, তারপরে খেললো এবং এবং সে ফিজিক্যালি হার্মড হলো, সেরকম কিন্তু প্রায় হয়। এসব এসব বিষয়গুলি আমাদের আমাদের যত যত নলেজ হবে আমরা তত বেশি প্লেয়ারদেরকে হেল্প করতে পারবো, এবং এইগুলি খুব জরুরি। কিন্তু কোচ হলে আমি যে টিমের কোচ, আমার আমার প্লেয়ারদের সুরক্ষার জন্য আমার এসব জানা দরকার। আমার ফিটনেস ট্রেনার কাজ করবে, আমার ফাস্ট বোলিং কোচ কাজ করবে, আমার ব্যাটিং কোচ কাজ করবে। তো ফিটনেস ঠিকই ওর সকালবেলা লোড দিয়ে দিল, বিকেল বেলায় ফাস্ট বোলিং কোচ আবার নেটে বোলিং করার দিল আবার 7-8 ওভার, এন্ড বলার কিন্তু এক্সস্টেড। সো অ্যাজ এ কোচ আমার জানতে হবে আমি যখন প্রোগ্রামটা ঠিক করবো যে ঠিক আজকে আমার এই ধরনের ফিটনেস ট্রেনিং হয়েছে, সো আজকে বোলিং লোডটা হবে না বা হলেও খুব কম হবে, আজকে আমার বোলার বোলিং করবে, সো আজকে ফিটনেস ট্রেনিং ওই জায়গাটা লোডটা লেস হবে, সো দ্যাট ইউ নো হাউ টু ব্যালেন্স ইট। সো আনলেস উই নো, ভেতরটা যদি আমরা না বুঝি তাহলে কিন্তু হোয়াট উইল ডু ইজ দিস, যে যাই বলবে আমরা তাই করবো, এবং একটু হায়ার লেভেলে যে যাই বলবে তাই করাটা বোধহয় সমীচীন না, কিংবা ওকে দেখছি ওইভাবে করতে আমিও সেভাবে করবো, সেটাও ঠিক না। কারণ এক একজনের প্রেক্ষাপটটা একরকম হবে। আমার প্লেয়ারের অবস্থা একরকম, আমি যে কম্পিটিশনে খেলছি সেটা আরেক রকম, আমার অপোজিশন আরেক রকম, আমি যে কোচকে দেখছি সে তো অনেক বড় কোচ, তার প্রেক্ষাপট একরকম, তার প্লেয়ারের ফিটনেস একরকম, তার প্লেয়ারের এবিলিটি একরকম। সো আমাকে আমারটা বুঝতে হবে, আমারটা বুঝেই আমার টিম পরিচালনা করতে হবে এবং ঠিক করতে হবে আমি কতটুকু করবো, কতটুকু যাবো, কোনটা করবো না। সো ইউ মাস্ট হ্যাভ সাম নলেজ অফ ফিজিওলজি মানে কি আমরা তো জানি, আমরা কি অনেকে দেখি না যে দৌড়াদৌড়ি পরে পালস রেট দেখছি, হাবিজাবি করছি, পালস রেট থেকে বুঝছি যে আমার হার্ট বিট এত বেশি হয়েছে, তার মানে হার্ট আমার 140 বার 150 বার পাম্প করতেছে এখন। তারপর আমি যদি 2 মিনিট রেস্ট নিই, তারপর দেখি আবার নিচে নেমে আসতেছে, তার মানে আমার এতক্ষণের সময়ের মধ্যে আমি রেস্ট নিলে আমার রিকভারি হয়ে যাচ্ছে। এগুলি কিন্তু মোটামুটি এইসব ব্যাপার নিয়ে আরেকটু ইয়ে করলে কিন্তু কিভাবে এনার্জি লিবারেশন হয় সেটা, সরি, কিভাবে আমাদের শরীর এনার্জি পায়, কিভাবে কি করলে সে এনার্জিটা আর একটু বাড়তে পারে, কিভাবে সে এনার্জিটা আমার শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় পৌঁছতে পারে এবং এবং শরীর অনেক বেশি অ্যাক্টিভ হতে পারে, এইসব ছোটখাটো ব্যাপার। তো এগুলি নিয়ে হয়তো আমরা পরে আলাদাভাবে কাজ করতে পারবো, বাট এগুলি একটু জানার দরকার। আমি একটু বলছি যে একদিনে সবটা সবাই জানবে তা না, কিন্তু ইউর অল ইয়াং কোচেস এবং এখনো এখনো 20-25-30 বছরের ক্যারিয়ার বাকি আছে। So you have a lot of time left, এবং এই সময়ের মধ্যে আস্তে 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 you can improve yourself, এবং মূল কোচিং এর পাশাপাশি এইসব জিনিসগুলো আমরা যত জানতে পারবো তত বেশি আমরা আমাদের প্লেয়ারদেরকে হেল্প করতে পারবো, তত বেশি আমরা প্রফেশনালি, তত বেশি আমরা সাকসেসফুল হতে পারবো, তত বেশি আমরা লিডারশিপ রোলটা নিতে পারবো। when I become a head coach আমার কিন্তু সবাইকে চালাতে হবে, এবং আমি সবাইকে ভালোভাবে আমি চালাতে পারবো। অলরাইট, সো গেমের ব্যাপারে আমরা সবাই জানি, আমাদের আমাদের রুলস এন্ড রেগুলেশনসটা জানা দরকার, স্কিলস গুলি জানা দরকার। আমরা এই ব্যাটিং, বোলিং, ফিল্ডিং এ ড্রাইভ, কাট, ইন সুইং, আউট সুইং, হোয়াটএভার সব বলি, যে ট্যাকটিক্যাল ব্যাপারগুলি এগুলি কখন আমরা কি ডিসিশন হবে না হবে, টসে জিতলাম এই করলাম বা ওই করলাম, বা বা ক্লোজ ফিল্ডার আসলে আমি ওভার দ্য টপ খেলতেছি, এখন আমি একটা ইয়র্কার মারবো, যে ট্যাকটিক্যাল ব্যাপারগুলি এগুলি, এন্ড দ্য কালচার অফ দ্য গেম, খেলার কালচারটা সম্পর্কে জানা দরকার, খেলার হিস্ট্রিটা সম্পর্কে জানাটা খুব দরকার। খেলাটা সম্পর্কে খেলাটাকে নিজের ভেতরে নেওয়াটা খুব দরকার। কিন্তু নিজের ফ্যামিলি যেমন নিজের একটা অন্যরকম ফিলিংস, ডিফারেন্ট ফিলিং when you think about your family, এই খেলাটার ব্যাপারে আমরা নিশ্চয়ই আমাদের একটা অন্যরকম ফিলিং কাজ করে যখন আমরা ক্রিকেটের কথা বলি। হ্যাঁ, অন্য খেলা আমাদের পছন্দ হয়, অন্য খেলা আমরা দেখি, সেটা নিয়ে আমরা আলাপ করি, বাট when it comes to cricket আমাদের এটা নিজস্ব একটা খুব আপন আমরা ফিল করি। সো এটার ভেতরে বাইরে কি আছে না আছে এটা সম্পর্কে কিন্তু জানাটা কিন্তু আমাদের দরকার, কারণ পিপল উইল আস্ক ইউ অ্যাবাউট ক্রিকেট, বিভিন্ন ব্যাপারে হয়তো আমাদের জিজ্ঞেস করবে, আমাদেরকে প্লেয়ারদেরকে অনেক ইনফরমেশন দিতে হবে অ্যাবাউট দি ট্যাকটিক্যাল থিংস, অ্যাবাউট দ্য রুলস অফ কোর্স, এবং কালচারের ব্যাপারটা যত বেশি আসবে ক্রিকেটের সাথে একাত্মতা কিন্তু তত বেশি বাড়বে, এবং যারাই শিখতে আসবে তারাও বোধহয় আরো আগ্রহ নিয়ে শিখবে এবং নিজের ভাবতে শুরু করবে খেলাটাকে, এবং নিজে ভাবতে শুরু করাটা কিন্তু সো ওনারশিপের ব্যাপার যেটা আছে, অ্যাবভ অল
আমরা তো ওইসব নিব, বাট above all we have to be a coach. That is the most challenging thing. As a matter of fact, আমার কাছে মনে হয় এটা খুব সহজ, বায়োমেকানিক্স কিছু নলেজ বা সাইকোলজি কিছু নলেজ বা ফিজিওলজি কিছু নলেজ, এগুলি আয়ত্ত করাটা রিলেটিভলি সহজ, কিন্তু বাট সত্যিকারের কোচ হওয়াটা, সেই কোয়ালিটিগুলি আয়ত্ত করাটা কঠিন, কারণ এগুলি কিছুটা ইনহেরিটেড। চাইলে লিডার হওয়া যায়, অনেকটুকু যাওয়া যায়, ডেফিনেটলি অনেকটুকু যাওয়া যায়, কিন্তু চাইলেই লিডার হওয়া যায়। লিডার বলতে আমরা যেমন বুঝি সেরকম লিডার হওয়া যায়, বাট অনেকটুকু যাওয়া যায় ডেফিনেটলি। সো আমরা চেষ্টা করতে পারি, অনেকটুকু যাওয়ার মতো চেষ্টা আমরা সবসময় করতে পারি। কোচ ইজ এ লিডার, প্রথমে যে কোচ ইজ এ লিডার, তাকেই তার পিছনে হয়তো 10টা 15টা কিংবা 50টা কিংবা 200 ক্রিকেটার তার পিছনে, বিভিন্ন বয়সের ক্রিকেটার, ছেলে মেয়ে তার পিছনে কিন্তু আছে, এবং সবাই সেই কোচের দিকে কিন্তু তাকিয়ে থাকে। And he is a leader there. He has to take all the decisions regarding their welfare. তাদের ভালো মন্দের সব ডিসিশন এই কোচের কাছে কিন্তু। So he is the leader there. He has to decide কি হবে, কেমন করে হবে, কোথায় হবে, কবে হবে, কতক্ষণ হবে, everything he has to decide. এবং bearing in mind যে আমার এই ডিসিশনের উপরে ওদের বেড়ে ওঠা, ওদের গ্রোথ সবকিছু নিতে হবে। So কোচ যদি আমি হতে চাই, I have to have these qualities. এগুলো আমি মাত্র কয়েকটা লিখলাম just as sample, but there are other things as well. So we have to be leaders first. তারপর আমরা মোটিভেটেড তো হবই, আমাদের গোল সেট করে দিতে হবে ওদের সবার জন্য, নিজের গোল বা ওদের গোল, সবার গোল থাকবে। And we have to be mentors. And আমার মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্টলি as source of inspiration. আমাকে দেখে সবাই ইন্সপায়ার্ড হবে, আমাকে দেখে বলবো না, বলবো যে কোচকে দেখে ইন্সপায়ার হতে না, কোচ তার মধ্যে এমন কিছু করবে, নট নেসেসারিলি সে কোচের মতোই হবে, বাট অনেক বড়ই হবে তার থেকে। সো এমন সব উদাহরণ সে সৃষ্টি করবে যার মধ্যে দিয়ে সেই খেলার মধ্যে সেরকম বার্নিং ডিজায়ারটা আসবে, and you want to be something somewhere out of the world, সেরকম একটা বার্নিং ডিজায়ার তার মধ্যে আনাটা, that is both the biggest challenge for a coach. একজন খেলোয়াড়ের মধ্যে যদি সেই জিনিসটা আসে যে নো ম্যাটার হোয়াট আই ওয়ান্ট টু বি কারণ আমাদের এখানে বোধহয় সবারই অভিজ্ঞতা আছে, আমরা যখন স্কুলে পড়েছি, তখন আমাদের ক্লাসে যারা ফার্স্ট হতো, অনেকে স্কুলে হয়তো বোর্ডে স্ট্যান্ড করা ছাত্র থাকতে পারে। তোমরা ইউ ক্যান ভেরি ওয়েল ইমাজিন যারা ক্লাসে ফার্স্ট হয়, বোর্ডে স্ট্যান্ড করে, তারা কেমন হয়। তারা at any cost ওরা ওরকম রেজাল্ট করতে চায়, তার জন্য রাতে 2টা পর্যন্ত পড়তে হয়, তো তাই পড়বে। তার জন্য যদি 5টা টিচারের বাসায় গিয়ে নলেজ নিয়ে আসতে হয় সেটা করবে, যদি ওর কাছ থেকে নোট বানাতে হয় তাই করবে। they will not do anything, they will do any sacrifice ওইটা অর্জন করার জন্য। so they are so obsessed with that. so ওই বার্নিং ডিজায়ারটা যদি একবার আমরা ঢুকাই দিতে পারি, তাহলে কিন্তু বাকি কাজ তারাই করে। আমাদের কাজটা থাকে তার পাশাপাশি তাদেরকে একটু সাহায্য করাটা, কিন্তু মূল কাজ কিন্তু তারাই করে। তারাই নিজেদের জন্য চ্যালেঞ্জ তৈরি করে এবং তারাই নিজেদের সেই চ্যালেঞ্জ ফুলফিল করে every day, every minute, as a matter of fact. তারা নিজেদেরকে চ্যালেঞ্জ করে, সেই চ্যালেঞ্জটা প্রতিদিন করার চেষ্টা করতে থাকে one after another. So that is one of the most important area for them. Now here is it, যারা মোবাইলে করছে তাদের বোধহয় দেখতে একটু অসুবিধা হবে। এখানে there are 9 signs, 9টা পয়েন্ট পিনপয়েন্ট করা হয়েছে, যেটা একজন কোচ যারা ইউথ স্পোর্টস হ্যান্ডেল করে তারা তাদের মধ্যে থাকতে পারে, আশা করা যায় তাদের মধ্যে থাকবে। So this is what make you a coach. Let me tell you once again, আমি বারবার এই কথা বলবো, কিন্তু this is what make you a coach. At the end of the day, when you'll be 60 years old like me, তখন you'll know how good you are or how good you are not. তখন মানুষজন কিন্তু বলবে যে তুমি এটা করেছো করে। আজকে যাদেরকে কোচিং করি 12 বছর 15 বছর, যে ছেলেটা আমার স্টুডেন্ট আজকে, সে আজকে আমাকে জাজ করতে পারবে না, সে আমাকে বুঝবে না, সে আমাকে একদম
আমি আমি হলাম তার জন্য গড। কিন্তু আরো 15 বছর পরে ও যখন বুঝবে যে আমি ওর ভালো করতে পারিনি, এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমার ক্ষতি করে ফেলছি, ও কিন্তু হিল গিভ হিজ জাজমেন্ট দেন। এবং আমরা যেন ওই সময়টায় ভালো ফিডব্যাক পাই, আমরা যেন ওই সময়টায় এই ফিলিংস নিয়ে আমাদের ক্যারিয়ারটা শেষ করতে পারি যে হ্যাঁ, যাদেরকে দিয়ে আমি কাজ করছিলাম তারা 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 আমাকে অ্যাজ এ কেয়ারিং কোচ দেখে, তারা তারা মনে করে যে আমি আমার কারণে, আমার বলতে আমি সবার কোচের কথা বলছি, আমার কারণে বা আমাদের কারণে তারা বেনিফিটেড, তাদের ক্যারিয়ার আরো সমৃদ্ধ হয়েছে, তাদের পারফরমেন্স ইমপ্রুভ করেছে আমাদের কারণে। Then only you have a very satisfactory life as a coach, as a professional coach. So ওই সময়টা ইম্পর্টেন্ট, ইটস নট নাও। আমরা যে ওই যে প্রথমে দেখালাম অনেকগুলো টুলস এর প্রথমে ছিল হাতুড়ি। আমাদের মধ্যে অনেকেই থাকে যারা যারা হাতুড়ির ইমেজ নিয়ে কোচিং করতে চায়, ভেরি রাফ অ্যান্ড টাফ ইমেজ, অনেকে মনে করে যে ইটস এ গুড থিং টু হ্যাভ। আই ডোন্ট থিঙ্ক ইটস অ্যান আইডিয়াল ইমেজ। আমার মনে হয় যে এমন একটা ইমেজ দরকার, এমন একটা রিলেশনশিপ দরকার বিটুইন প্লেয়ার্স এন্ড কোচ, যেখানে আ প্লেয়ার উইল হ্যাভ ওইটুকু অ্যাক্সেস যে স্যার আমার মনে হয় এটা আমার ভালো লাগছে না স্যার, আমি কি এভাবে করে চেষ্টা করে দেখতে পারি, এইটুকু বলার সুযোগ যেন থাকে। ওই জন্য এটা মনে না হয় এটা বললে স্যার কি বলবে, এটা বললে বোধহয় আমাকে বাদ দিয়ে দিবে, এটা বললে হয়তো আমাকে পরের দিন আসতে মানা করবে বা বকা দিয়ে দিবে। এই জায়গাটা, দিস ইজ আ বিগ থিং এজ এ কোচ। সো এই ইমেজটা খুব ইম্পর্টেন্ট, এটা ছেলেরা খুব পছন্দ করবে এবং এটা সারা জীবন মনে রাখবে। আমি কালকে না আজকে একটা স্ট্যাটাস দেখলাম আশিকের, আমাদের ফাস্ট বোলিং কোচ যা রিসেন্টলি করানো হয়েছিল, আশিক আজকে বোধহয় কি জানি কি একটা দিবস আছে, তো আশিকদের ছোটবেলার অঙ্কুরের কোচের ব্যাপারে একটা স্ট্যাটাস দিয়েছে যে ওয়াহিদ ভাইয়ের ব্যাপারে, যে হাউ গ্রেটফুল হি ইজ টু হিম। এবং ওর পোস্টে দেওয়ার পরে ওর আরো সাথে যারা ছিল, যারা ওয়াহিদ ভাইয়ের একাডেমিতে ওয়াহিদ ভাই আন্ডারে প্র্যাকটিস করেছে, কোচিং করেছে, তাদের অনেকের স্ট্যাটাস আমি দেখলাম। দ্যাটস ইট, এটাই কিন্তু আলটিমেট পাওয়া নাকি। ওখানে এমন লিখেছে, ইটস নট নেসেসারিলি যে আমরা সবাই ভালো ক্রিকেট খেলেছি তা না, কিন্তু আমরা অনেকেই আমাদের লাইফটা আমরা কিভাবে চলবো অনেস্টলি, সিনসিয়ারলি, বা আমাদের জীবনটা কিভাবে চলা উচিত অন্যের কাছ থেকে আমরা শিখেছি। সো ইটস নট অ্যাবাউট জাস্ট ক্রিকেট। কারণ 200 ছেলেকে বা 150 ছেলেকে আমি কোচিং করাই, তারা সবাই ন্যাশনাল খেলবে না, সবাই প্রিমিয়ার লিগে খেলবে না, সবাই ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলবে না, কিন্তু সবার কিন্তু একটা জীবন হবে। কিন্তু ওই জীবনে কিন্তু আমাদের একটা দারুণ ভূমিকা থাকতে পারে, সে হয়তো অন্য একটা প্রফেশন, আলটিমেটলি হয়তো ক্রিকেট ছেড়ে দিয়ে অন্য একটা প্রফেশন করে যাবে, কিন্তু এই যে শিক্ষাটা কিন্তু দারুণ কাজে লাগবে। ইট উইল গিভ হিম কনফিডেন্স, ইন হিজ হোল লাইফ। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমরা যখন শেষ করবো কোচেস, যদি সেটাই করি, সেইটা যেন আমাদের ইয়ে থাকে। সো এখানে 9টা জিনিস এখানে আছে। দেখা যায় নাকি এগুলি? জি স্যার, স্ক্রিনে দেখা যাচ্ছে। যাচ্ছে দেখা স্যার। যাচ্ছে? So, আমি এখানে দুই একটা ব্যাপার নিয়ে একটু আমরা আলাপ করতে পারি। যে যেমন এখানে সেকেন্ডে আছে লিসেন টু প্লেয়ার্স থটস এন্ড অপিনিয়ন্স, যেটা মাত্র আমি আলাপ করলাম। তার নিচে আন্ডারস্ট্যান্ড দেয়ার ইজ মোর টু স্পোর্টস দেন উইনিং। যে আমরা ছোটবেলায় জেতা নিয়ে যে অসম্ভব রকমের চাপ আমরা তৈরি করি আমাদের ইয়াং জুনিয়রদের উপরে বা ক্রিকেটারদের উপরে, দ্যাট ইজ ভেরি ভেরি আনফেয়ার। কারণ খেলায় জয় পরাজয়ের বাইরেও কিন্তু একটা লাইফ আছে, তার বাইরে সবসময় আমরা জিততে পারবো না। তো এই জিনিসটা আমাদের মনে রাখা দরকার, যে কালচারের কথাটা, কালচার নিয়ে আমরা একটা প্রোগ্রাম করবো, অনেকগুলি ডিটেল আলাপ করবো। যেমন কোচ এখানে লেখা আছে, the coach is the first person, the last person at training and games. কোচ প্রথমে আসবে এবং কোচ শেষে যাবে। If you are a good coach, that's what will happen. ব্যাপারটা এমন না যে তোরা সব ঠিক করে রাখ আমি আসতেছি, আর কোচ প্রোগ্রাম শেষ হওয়ার আগে কোচ চলে গেলে তোমরা সব ঠিকঠাক করে গুছিয়ে দিয়ে রেখে দিও। কোচ মাস্ট টেক রেসপন্সিবিলিটি ফর এভরিথিং। সো সবসময় তো হবে না, বাট ওই সিনসিয়ারিটি, ওই কমিটমেন্ট, ওই প্যাশনটা থাকাটা খুব দরকার। এখানে হয়তো সবাই জুনিয়র লেভেলে কোচিং করবে না বা সিনিয়র লেভেলে কোচিং করবে, সিনারিও উইল বি ডিফারেন্ট। বাট আমার মনে হয় যে জুনিয়র লেভেলে কোচিং করাটা খুব জরুরি। ভালো কোচ হতে চাইলে একটু জুনিয়র লেভেলে কোচিং করাটা খুব জরুরি। ওখানে সত্যিকার অর্থেই একজন খেলোয়াড়ের অনেক সাহায্য দরকার হয়।
ওখানে সত্যিকার অর্থে একজন খেলোয়াড় কিন্তু মোল্ড করা যায়। কারণ আমরা দেখছি, আমি দেখলাম রিসেন্টলি চিটাগংয়ের আমাদের ডিভিশনাল কোচ, ওর নাম কি যেন, নোবেলের সাথে মমিন না, ওকে তোমার বোধহয় মিউট করা আছে, হ্যাঁ, ওর ছেলে কিছু মমিন, হ্যাঁ মমিনুল হক, মমিনের ছেলে কিছু ভিডিও দেখলাম, নাফিজের ছেলে কিছু ভিডিও দেখলাম। সো ইউ আর কোচিং দেম, ইউ ক্যান ফিল ইট যে ওদের মধ্যে চেঞ্জ আসতেছে, কি ধরনের ডিসকাশন হওয়া দরকার, কি ধরনের কি হওয়া দরকার। দিস ইজ এ গ্রেট লেসন। সো এই জায়গাটা একটু একটু অ্যাক্টিভ থাকলে, কিছুদিন কাজ করতে পারলে কিন্তু, কারণ এই জায়গাটা ডিমান্ড সবচেয়ে বেশি থাকে, কোচকে সবচেয়ে বেশি কেয়ারফুল হতে হয়, কোচকে সবচেয়ে বেশি নলেজেবল হতে হয়। একটু কাজ এখানে করলে সেটা খুব ভালো। ওকে, আর গুরুত্বপূর্ণ যেগুলো আছে, গোল সেটিং এর ব্যাপারেও প্লেয়ারদের সাথে আলোচনা করাটা দরকার। আমরা কিন্তু সাধারণত সেটা করি না, আমরা ঠিক করে দিই ওরা কি করবে না করবে, ওদের সাথে ডিসকাশন করাটা খুব দরকার, ওনারশিপ খুব দরকার। ওদের এই যে জার্নিটাতে ওদের বক্তব্য যেন থাকে, ওরা যেন ওদের দিকটা তুলে ধরতে পারে। দিস ইজ হাউ হি ইজ ফিলিং, দিস ইজ হাউ হি ওয়ান্টস টু ওয়ার্ক, বা ও এই স্বপ্ন দেখে এবং স্বপ্ন দেখার জন্য, এই স্বপ্ন ফুলফিল করার জন্য এই ধরনের কাজগুলো করতে চায়। লেট হিম টক, লেট হিম স্পিক, এগুলো কিন্তু ওকে অনেক শক্তি দিবে, মানসিক শক্তি দিবে, ওকে অনেক কনফিডেন্স দিবে, এবং এগুলি অ্যালাউ করলে ও চিন্তা করতে শিখবে। যে আমরা বলি থিঙ্কিং ক্রিকেটার, ও চিন্তা করতে শিখবে। ওকে যদি আমরা টাচ দিই, তোমার দায়িত্ব তুমি নাও, তুমি বোঝার চেষ্টা করো, তুমি পারো, করতে চাও না, তখন ও স্কিল স্ক্র্যাচ ইজ ওন হ্যান্ড, এবং তার ফলে যেটা হবে, ওর মধ্যে যতটুকু আছে ও সেটা নিজেকে বের করে নিয়ে আসবে। এর মধ্যে আমরা কিন্তু থিঙ্কিং ক্রিকেটে পাবো। আমরা দেখি যে অ্যাকচুয়ালি আমাদের দেশে কোনো ক্যাপ্টেনই খুঁজে পাই না আমরা, কারণ ক্যাপ্টেন খুঁজে পাবো থেকে বাইরে, আমরা কোচরা হয়তো ক্যাপ্টেন্সি করি, কিংবা যে টিমের ম্যানেজমেন্ট থাকে, যে হয়তো তেমন কোনো ক্রিকেট খেলেও নয়, সেও বলে দেয় বাইরে থেকে কেমন করে বলারটা চেঞ্জ হবে, বা স্লিপ লাগবে, তখন থার্ড ম্যান আর ফাইনাল লেগ দিয়ে দাও, বাইরে থেকে বলে দেয়। সো আমাদের কিন্তু থিঙ্কিং ক্রিকেটের বের হওয়ার ব্যাপারে ওটা একটা বড় বাধা। We must allow them to think, we must allow them to take decision and act and make mistakes, to be honest. Let them make mistake, ওদেরকে সিদ্ধান্ত নিতে দিই আমরা, let them make mistake, যখন ওরা ভুল করবে ওরা নিজেরাই সেটা শুধরানোর চেষ্টা করবে, কিংবা তখন হয়তো আমরা ওদের পাশে থাকবো, ওরা যেন এটা সহজ হয় ওদের জন্য শুধরানোটা। সো ওইসব বিষয় করে আমরা ওদেরকে হেল্প করতে হবে। অ্যান্ড টু উইন অ্যান্ড লুজ গ্রেসিয়াসলি, এটা বোধহয় একসময় ছিল, আমরা যখন খেলছি তখনও ছিল, কিন্তু আবারই মডার্নের খেলা হয়তো থাকতো না, বাট ইন জেনারেল আমরা খুব ভালোভাবে এগুলো মেনটেন করছি। এখন বোধহয় ততটা নাই, বা কিছু কিছু ক্ষেত্রে হয়তো একটু অন্যরকম অ্যাটিটিউড চলে আসে, বাট দিস ইজ অলসো ইম্পর্টেন্ট। ছোটবেলা থেকে হার এবং জিত দুইটাকে গ্রেসফুলি নিতে পারা, ক্রিকেটের যে স্পিরিট, ক্রিকেটের যে এথিক্স, এগুলো নিয়ে আমরা কথা বলি, সেইগুলি একটু মেনটেন করাটা খুব জরুরি, সেই ভ্যালুগুলো ইনকালকেট করাটা খুব জরুরি আমরা যখন ক্রিকেট শিখাবো। সো আমরা ক্রিকেট খেলা শুধু ওই ব্যাটিং আর বোলিং শিখাবো না, একটা কমপ্লিট মানুষ হওয়ার জন্য যেসব বিষয়গুলো দরকার, সেগুলির ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। এবং এবং সবাই তার বিকেএসপি না যে সবাই সারাদিন ধরেই প্লেয়ারদেরকে পায়, কেউ হয়তো 1 ঘন্টা পায়, কেউ হয়তো 1.5 ঘন্টা পায়, কেউ হয়তো সপ্তাহে 3 দিন আসে, 4 দিন আসে, কিন্তু ওর মধ্যে কিন্তু এই সবগুলি বিষয়ে যতটুকু সম্ভব অ্যাটাচ করা দরকার, সো দ্যাট ওদের পার্সোনালিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা ছাপ পড়ে। আমি অমুক একাডেমির স্টুডেন্ট, আমি ওই অমুক একাডেমিতে গত 3 বছর 4 বছর ধরে ছিলাম, সো ওকে দেখলে বোঝা যাবে ওদের যে কালচার, ওদের যে ব্যাপারটা, এটা ওর মধ্যে থাকবে, এটা বোঝা যায়। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে সেই কালচার, সেইগুলো ইনকালকেট করা ইন দ্য প্লেয়ার্স। It's like একটা যেটা বলছি, we can judge ourselves from here, যে সেই ইন্সপিরেশনটা যদি কেউ দিতে পারি, যে ইন্সপিরেশন একজনকে অনেক বড় হওয়ার মতো স্বপ্ন দেখাতে পারে,
then you are a great coach. Not necessarily, let me tell you, not necessarily because you have played big cricket, not necessarily you have a lot of knowledge. Who cares? আমার অনেক knowledge আছে. Who cares? Nobody. আমি যদি বা কেউ যদি একজন খেলোয়াড়ের মধ্যে সেই ধরনের ইন্সপিরেশন নিয়ে আসতে পারে যে সেই ইন্সপিরেশনের মধ্যে দিয়ে অনেক বড় কিছু হওয়ার স্বপ্ন দেখতে পারে, দ্যাটস এর চেয়ে বড় আর কিছু হতে পারে না। সো আমরা 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 হয়তো মনে করি যে আমাদের যে নলেজ আছে, আমি জানি কিভাবে ব্যাটিং করতে হয়, কিভাবে গ্রিপ করতে হয়, কিভাবে নিচে খেলতে হয়, কিভাবে স্পিনে খেলতে হয়, কিভাবে ব্যাকফুটে খেলতে হয়, কিভাবে ইনসুইং করতে হয়, আউটসুইং করতে হয়। এটা অনেকেই জানে, কিন্তু যারা খেলে তারা কম বেশি জানে, কিন্তু বাট দ্যাট ডাজন্ট মেক ইউ আ কোচ। দ্যাট ডাজন্ট মেক ইউ আ কোচ। আমি যখন ওই নলেজটা, আমার এই নলেজটা ঠিকভাবে আমার একটা স্টুডেন্টের কাছে, একটা প্লেয়ারকে ট্রান্সফার করতে পারবো ওর উপযোগী করে, এবং তাতে ওর বেনিফিট হবে, শুধু তখনই আমি, আমার অনেক নলেজ দিয়ে কিন্তু আসলে কোনো লাভ নেই। আমি আজকে যে এই 45 মিনিট বা হোয়াটএভার টাইম আলাপ করলাম, এখানে 1 ঘন্টা পরে যদি সবাই বাসায় চলে যায় এবং যে যা ছিল তাই থাকে, সব ইটস ইউজলেস। কিন্তু যদি এমন হয় যে এই আলোচনার মধ্যে দিয়ে একটা পয়েন্ট বা 2টা পয়েন্ট আমার মধ্যে ঢুকলো, একটা চেঞ্জ নিয়ে আসলো, আমি হয়তো এটার পরে একটু কাজ যখন করব, একটু অন্যভাবে চিন্তা করব, অন্যভাবে প্ল্যান করব, আমার ভাবনাগুলো অন্যরকম হবে, আমার কমিউনিকেশনের ব্যাপারটা অন্যরকম হবে, আমি অন্যভাবে সাজাবো ব্যাপারটাকে। যদি এমন হয় তাহলে ইট ইজ এফেক্টিভ। সো এই একইভাবে আমাদের লম্বা একটা ক্যারিয়ারে যখন আমরা এরকম ভাবে ইন্সপায়ার করার মতো যদি কিছু ভূমিকা রাখতে পারি প্লেয়ারদের, দ্যাট উইল বি ভেরি ভেরি ইউজফুল। সো আমাদের আশা থাকবে যে এখান থেকে আমরা কিছু গ্রেট কোচ খুঁজে পাবো, যারা যাদের হাত ধরে, যাদের মধ্যে দিয়ে ওইভাবে আমরা 1 জন 2 জন 4 জন 5 জন গ্রেট ক্রিকেটারকে খুঁজে পাবো ইন ফিউচার ফর বাংলাদেশ। Now it's time you measure yourself. So আমরা অনেক কিছু আলাপ করলাম। আমার শেষ কথা হবে এইটুকুই যে সত্যি যদি আমরা ভালো কোচ হতে চাই, এফেক্টিভ কোচ হতে চাই, সাকসেসফুল কোচ হতে চাই, লুক অ্যাট ইউর ড্রব্যাকস। কোন জায়গাটায় লুপ হোল। এমন হতে পারে যে আমরা সব ভালো, কিন্তু আমি খুব, আমার কাছে প্লেয়ার আসতেই পারে। এমন হতে পারে যে আমরা সব নলেজ আছে, কিন্তু বায়োমেকানিক্সটা আমি ঠিক ভালোভাবে বুঝি না। এমন হতে পারে যে সবই ঠিক আছে, কিন্তু রিলেশনশিপটা খুব ভালো না, প্লেয়ার্সদের রিলেশনশিপ কেমনে করতে হবে আমি খুব কমফোর্টেবল না। তো আমার যদি রিয়েলাইজেশন হয়ে থাকে, আমার দায়িত্ব হবে, আমার কাজ হবে সেটা নিয়ে একটু কাজ করা, সেটাকে কিভাবে আমি চেঞ্জ করতে পারি এগুলো একটু চেষ্টা করা, সো দ্যাট আমার যে মূল দায়িত্ব, আমার ইনফরমেশন, আমার নলেজটা ট্রান্সফার করা, সেটা যেন আমি সহজে করতে পারি। সে ভালো ট্রাস্টওয়ার্দি রিলেশনশিপ নিয়ে না থাকে প্লেয়ারের সাথে, এটা কখনো সম্ভব না। ওরকম একটা পরিবেশ তৈরি করা। আমাদের এখানে such a good example, আমাদের এখানে যত প্লেয়ার আছে, এখানে হয়তো একটু পর আমরা হয়তো শুনতে পারি, একটু ইন্ডিভিজুয়ালি কিছু এক্সপিরিয়েন্স আমরা শেয়ার করতে পারি, যে গুড এক্সপিরিয়েন্স এন্ড ব্যাড এক্সপিরিয়েন্স। আমার মনে আমার কথা বলা শেষ হয়ে গেছে, যেটা ওপেন করে দেওয়া হয়, এবং আমি আমার স্লাইডটা নিয়ে যেতে চাই এক মিনিটে। How to take it back. Okay. All right. আমাদের প্রেজেন্টেশনটা শেষ হয়ে গেছে, বাট আমরা যে জিনিসগুলি আলাপ করলাম, এটা পরিপ্রেক্ষিতে কিছু যদি আলোচনা থাকে, এক্সপেরিয়েন্স শেয়ারিং থাকে, যে গুড এক্সপিরিয়েন্স, ব্যাড এক্সপিরিয়েন্স, সো দ্যাট আমরা এখনই বুঝে যেতে পারবো কিন্তু এটার এফেক্টগুলি কেমন হয়। স্যার, এনিবডি ক্যান কাম ফরওয়ার্ড। স্যার নাফিস স্যার, ইয়েস, আপনি যেহেতু মেনশন করলেন যে আমি আমার ছেলেকে নিয়ে কোচিং করছিলাম, সো এটা আমার জন্য অনেক নতুন একটা এক্সপিরিয়েন্স ছিল, বাট এখানে আমার কোয়েশ্চেন হলো স্যার, এটার সাথে রিলেটেড আজকে,
আমি তাকে কি রিয়েলিস্টিক ভাবে এই করবো না কনফিডেন্স বিল্ড আপ করার জন্য কিছু ছাড় দিব, লাইক যখন ওরা ট্রেন করাই। তো সামটাইমস আমার মনে হয় আই হ্যাভ বিন বিট হার্ড অন হিম, হি ইজ অনলি 11 ইয়ার্স ওল্ড। তো আমি এটাই জানতে চাচ্ছি স্যার, এই বয়সে আমার ওকে পুরোপুরি রিয়েলিস্টিক ভাবে দেখা উচিত, বা কিছু ছাড় লাইক কিছু কনফিডেন্সের জন্য হয়তো বা সামটাইমস পারফেক্ট হচ্ছে না, এটাকে বলা উচিত যে না ঠিক আছে বা সামথিং লাইক দ্যাট? আমরা কোনো অবস্থাতেই আমাদের খেলোয়াড়দের কনফিডেন্স ক্ষতিগ্রস্ত হতে পারে এমন কোনো কাজ করব না। আমরা আলটিমেটলি কি চাই? আমরা চাই একটা কনফিডেন্ট প্লেয়ার মাঠের ভেতরে যাবে। সো আমাদের কোনো অ্যাক্ট, কোনো কথা, কোনো কাজে তারা যেন এটা ফিল না করে যে তারা দে আর নট গুড নাফ, এটা যেন ওরা ফিল না করে। সো আমার বুঝতে হবে কেউ হয়তো আমি আমার 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 11 বছর ছেলেকে যে কাজটা করাতে চাচ্ছি, হতে পারে এই মুহূর্তে ও সেটার জন্য তৈরি না। এমন হতে পারে ওর এখনো বয়সই হয়নি সেই জিনিসটা করা। এমন হতে পারে ইজ ভেরি ট্যালেন্টেড, কিন্তু ও মাত্র কয়েকদিন এই খেলা শুরু করলো, সো ওর একটু সময় লাগবে ওটা ধরার জন্য। অনেক কারণ হতে পারে। আই মাস্ট আন্ডারস্ট্যান্ড যে ও ওই জায়গাটা এখনো নাই, যেহেতু ওকে দরকার হলে আমি একটু পিছিয়ে নিয়ে আসবো। সো ও যেটা যতটুকু পারবে সেটাই ও করবে, কিন্তু অ্যাট নো পয়েন্ট ওর কনফিডেন্স নষ্ট হতে পারে। এই কাজটা আমি কখনই করবো না, কখনই না। থ্যাংক ইউ সো মাচ স্যার। আর আরেকটা কোয়েশ্চেন ছিল, হাউ টু কিপ কাম, আপনার নিজেকে কাম, আপনার নার্ভটা কাম রাখার, হোয়াট ইজ দ্য বেস্ট প্র্যাকটিস অ্যাজ আ কোচ? অ্যাজ আ প্লেয়ার স্যার, সামটাইমস আই হ্যাভ বিন সাকসিডেড, সামটাইমস নট, বাট কোচ ইজ এ ডিফারেন্ট প্রফেশন। ওইটার জন্য এই কাম জিনিসটা, হোয়াট আই ফিল, যে আমি অনেক সময় টিভিতে দেখি বা অনেক আপনাদেরকেও ফলো করছি, অনেক বড় বড় কোচকেও ফলো করছি, কাম জিনিসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা স্যার আমার মনে হয় এটা যত তাড়াতাড়ি শিখতে পারবো তত বেটার কোচ হতে পারবো। সো এটার জন্য হোয়াট ইজ দ্য রিয়েল প্র্যাকটিস অর এনিথিং সাইকোলজিক্যাল যেটা আপনি আমাকে বলতে পারেন? ওকে, গুড কোশ্চেন। খেলা কিন্তু আমার ধারণা ক্রিকেটে হোক যেটি হোক, আর ক্রিকেট খেলা যদি বলি 90% বা 90% এর বেশি হলো অঙ্ক, এবং হয়তো 10% হলো গিয়ে ইনস্টিংক্ট, গাট ফিলিংস, লাক, বা এক্সট্রাঅর্ডিনারি কোয়ালিটি, বাট 90% অঙ্ক। আমরা যদি খেলাটাকে রেজাল্ট চিন্তা না করে খেলার প্রসেসটাকে চিন্তা করতে পারি, যে আমার প্ল্যান হলো এটা করা, এটা করা, এটা করা, এটা করা, এর রোল এটা, ওর রোল এটা, ওর রোল এটা, এইগুলি দিকে বেশি চিন্তা করি ইনস্টেড অফ দি আউটকাম, তাহলে বোধহয় কাম থাকা সম্ভব। আমি ওই জায়গাটাতে ফোকাস করব। খেলার 10 ওভার খেলা হয়ে গেল, 10 ওভার আমার টার্গেট ছিল এরকম, এর এরকম খেলা কথা ছিল, ওর ওরকম খেলা কথা ছিল, ওই জায়গাটাতে ফোকাস করি, ওই জায়গাটায় আমি যোগ বিয়োগ করি। হ্যাঁ, আই হ্যাভ প্লেড ওয়েল। এমন হতে পারে আমার টার্গেট 60 ছিল, আমি 45 রান করছি, আমার 1 উইকেট হারানোর কথা ছিল, আমি 2 উইকেট হারাইছি, যদি এমনও হয়। কিন্তু ব্যাপারটা যদি এই কারণে হয় যে অপোজিশন ইজ ভেরি গুড, তখন আমরা এটাও চিন্তা করতে হবে অপোজিশন ইজ ভেরি গুড, এই জন্য এটা হয়েছে। দ্যাটস এ লজিক বিহাইন্ড দ্যাট। আমাদের প্রবলেমটা হয়ে গেল যে আমাদের দেশে উইন অ্যান্ড লসের উপর ডিপেন্ড করে কিন্তু কোচকে মূল্যায়ন করা হয়। তাতে সমস্যা যেটা হয় যে অনেক সময় ভালো খেলেও কিন্তু আমি হারতে পারি, বিকজ আমার অপোজিশন বেটার। আমি আমার পুরা 100 খেলে কিন্তু আমি হারতে পারি, বিকজ আমার অপোজিশন বেটার। কিন্তু অনেকে সেটা বুঝতে চাইবে না। এই জন্য আমাদের যেটা হয় যে আমরা ভালো খেললাম কি খারাপ খেললাম এদিকে তাকানোর সময় পাই না, সুযোগ পাই না, চেষ্টা করি না। আমরা জিতলাম কি হারলাম সেটার দিকে আমাদের ফোকাস অনেক বেশি থাকবে। ওইটা যত বেশি থাকবে তত বেশি টেনশন হবে, কারণ খেলার শুরুতেই আমি বুঝতেছি আমি হারিয়ে যাব, তখন আমার হারটা নিয়ে শুধু মাথায় চিন্তা থাকে। খেলা ওই সময়টা যদি আমি চিন্তা করি যে এই জায়গাটায় আমার কাজটা ঠিক মতো হচ্ছে না, নেক্সট ফেজে গিয়ে আমার কাজটা ঠিক মতো করতে হবে, তবে নেক্সট ফেজের দিকে আমি শুধু ফোকাস করি, ওইদিকে না। আমি যদি নেক্সট ফেজে আমি ফিরে আসতে পারি, গুড চান্স যে ম্যাচটা আমি জিততে পারবো। কিন্তু আমি যদি হার জিত নিয়ে চিন্তা করি শুধু, তাহলে নেক্সট ফেজে যে একটু যত্ন করা, নেক্সট ফেজে একটু গুরুত্ব দেওয়া, ওইটা করার সুযোগ থাকে না। কিন্তু সো আমরা অনেক সময় দেখি একটা ম্যাচে কিন্তু খারাপ অবস্থা থেকে কিন্তু একটা টিম ফেরত আসে। কেন আসে? তারা একটা ফেজে খারাপ করলেও ছাড়ে না, পরের ফেজটাতে রিকভার করার চেষ্টা করে। কিন্তু প্রথম ফেজে খারাপ করার কারণে যে হারার চান্স হয়ে গেছে, ওই হারা নিয়ে যদি চিন্তাটা বেশি আসে, তখন ওখান থেকে ফেরত আসাটা খুব কঠিন। তো কোচদেরকেও, আমাদের দেশে ইটস আনফরচুনেট যে কোচ হ্যাজ টু শোল্ডার ইট। হারলে গালি শুনতে হবে, ওটাও মাথায় রেখেই ওর কাম থাকতে হবে এবং এই জায়গাটা চিন্তা করতে হবে। খেলাটা এখন যে জায়গায় আসে ওই জায়গায় ওকে চিন্তা করতে হবে, নট এনিওয়্যার এলস। একটা ব্যাটসম্যান যখন থিঙ্কিং অ্যাবাউট দ্য নেক্সট বল, কোচকেও চিন্তা করতে হবে নেক্সট ফেজে, আমার নেক্সট ফেজটায় খেলায় কোন জায়গায় আমি আবার খেলা ফিরে আসতে পারি।
বা কোন জায়গায় আমার খেলা আমি যে জায়গায় আছি সেটা আমি ধরে রাখতে পারি ওই জায়গাটায়, instead of thinking about the outcome of it. Sir, Assalamu alaikum. Thank you so much, sir. Learned a great thing. Hello. Yes. Hello, sir. Assalamu alaikum. Walaikum salam. Hello. স্যার আমি আফতাব বলছিলাম। Yes, আফতাব, কি খবর? জি আছি আলহামদুলিল্লাহ। স্যার আমার প্রশ্ন ছিল যে ধরেন না কোনো একটা টুর্নামেন্ট শুরু হয়েছে, তো ওখানে আমি ফার্স্ট ম্যাচ কিংবা যে কোনো ম্যাচ হারার পরে আমার পরের যে মিটিংটা ওটা আমার কিভাবে স্টার্ট করা উচিত? না, যে কোনো সময় আমরা যেটা সবসময় বলি যে হারার পরে স্বাভাবিকভাবে প্লেয়ারদের মধ্যে একটা নেগেটিভ মেন্টালিটি আসে, প্লেয়ার বলবো বা আশেপাশে যাতে সব। সো হারার মধ্যে কিন্তু অনেক পজিটিভ থাকতে পারে, মানে সেই পজিটিভস গুলি হাইলাইট করাটা জরুরি, সো দ্যাট যে নেগেটিভ অ্যাটমসফিয়ার নেগেটিভ এনভায়রনমেন্টটা থাকে সেটা সরানোর জন্য। অনেক সময় যেটা হয় যে আমরা আগেও দেখে আসছি, অনেকের মধ্যে দেখে আসছি, আমাদের নিজের এক্সপিরিয়েন্স থাকতে পারে যে হারলে হারের দায়টা প্লেয়ারদের উপরে দেওয়ার একটা প্রবণতা থাকে, এবং অনেক সময় কোচও সেই প্রবণতার মধ্যে পড়ে যায় যে কোচও নিজেকে সেভ করার জন্য হয়তো প্লেয়ারদের উপরে হয়তো দায়টা দিয়ে দেয়। এটা যদি যেদিন আমরা করবো ওখান থেকে ফেরত আসার কোনো রাস্তা থাকবে না, রাস্তা বন্ধ হয়ে যাবে। অ্যাজ এ হোল, অ্যাজ এ টিম এই হারটাকে একসেপ্ট করতে হবে এবং ওর মধ্যে থেকে পজিটিভ যে জিনিসগুলো আছে সেগুলিকে তো রাখতেই হবে, এবং নেগেটিভ জিনিসগুলোকেও খুব পজিটিভলি নিয়ে আসতে হবে, সো দ্যাট নেগেটিভ জিনিসগুলোকে ইমপ্রুভ করা যায়। সো একটা প্রথম ম্যাচটা যদি হয়, আমার যদি লিগে 10টা ম্যাচ থাকে, 12টা ম্যাচ থাকে বা 15 ম্যাচ থাকে, আমি যদি প্রথম ম্যাচটা হারি, সেখানে আমি কোন কোন জায়গাটায় নেগেটিভ অবস্থায় আসছি, সেখান থেকে কোন কোন জায়গাটায় আমি সহজেই পজিটিভ অবস্থায় আসতে পারি, সেই যেগুলি ফোকাস করা দরকার। কারণ 15টা ম্যাচ কিন্তু অনেক ম্যাচ, একটা ম্যাচ কেন, আমি যদি পুরো লিগে যদি 3টে ম্যাচ বা 4টে ম্যাচ হারি, তারপরে হয়তো আমি টপ 2 বা টপ 3 থাকতে পারবো। সো দেয়ার ইজ এ বিগ চান্স যে আমি আই ক্যান কাম ব্যাক। সো কাম ব্যাক করার জন্য সেই পজিটিভ এনভায়রনমেন্টটা খুব জরুরি। এটা তো আমরা সবাই বুঝি, একটা নেগেটিভ এনভায়রনমেন্ট যদি হয় আমাদের কোনো লাভই হবে না, এটা আমরা সবাই বুঝি। কিন্তু সাধারণত এটা হয় তো ব্লেম গেম, যখন আমরা খেলা শুরু করতে চাই তখনই এটা হয় যে এটা আমার দোষ না, এটা ওর দোষ, এটা ওর দোষ না ওর দোষ, তখনই এটা হয়। এবং এটা যদি একবার শুরু হয় ফিরে আসা একেবারে ইম্পসিবল। আইডিয়াল এনভায়রনমেন্ট হলো যেটা যেটা বলে না, আইদার উই উইন অর উই লার্ন, আমরা হয় জিতি আর নয়তো আমরা শিখি। আমরা হারলেও ওখান থেকে আমরা শিখি, সো দ্যাট ওখান থেকে আমরা ইনফরমেশন নিই, সো দ্যাট ওই ইনফরমেশন নিয়ে আমরা সামনে বেটার কিছু করতে পারি। এর চেয়ে ভালো কিছু করার সুযোগ নেই। কিন্তু এমন হতে পারে সামনের ম্যাচে আমি হারবো, কিন্তু হয়তো সামনের ম্যাচে একটু ভালো খেলে হারবো, কিন্তু আমার যে ভালো খেলার যে আপওয়ার্ড গ্রাফটা এটা থাকবে। এর ফলে হয়তো আমি সেকেন্ড ম্যাচে হারলে হয়তো থার্ড ম্যাচে গিয়ে আমি জিতবো, অথবা থার্ড ম্যাচে গিয়ে হারলে হয়তো ফোর্থ ম্যাচে গিয়ে আমি জিতবো। দ্যাটস অল, ইউ ক্যান ট্রাই টু ডু দ্যাট। কিন্তু অপোজিশন যদি আমার চেয়ে ভালো খেলে আমি কিছু করতে পারবো না, কিন্তু আমার খেলার ধারাটা আপওয়ার্ডই হবে, তখন ওটা নেগেটিভ হবে না। স্যার আমি রাজ বলছি স্যার। ইয়েস রাজ, কি খবর? স্যার স্যার আমি একটু জানতে চাচ্ছি যে মেন্টাল টাফনেস আর হ্যান্ডেলিং প্রেসার এটা মানে কিভাবে শিক্ষা দেওয়া যেতে পারে? আমি হয়তো নিজে পারি করতে, বাট আমার কাছে আমি অনেক সময় দেখা গেছে জিজ্ঞেস করেছে যে ভাই এটা কিভাবে সম্ভব, তো এটা কিভাবে করা যেতে পারে স্যার? মানে যখন আমি লাইক কোচিং করানোর সময় আমি এই জিনিসগুলোকে আমি কিভাবে বলতে পারি যে এই কাজ করা উচিত বা এই ধরনের ইয়ে করা উচিত? মেন্টাল টাফনেসের জন্য ক্রিকেটের টিচিংটা বা ক্রিকেট কোচিংটা এখন বলা হয় যে আমরা যদি খেলার মধ্যে দিয়ে খেলা শেখাই, খেলতে খেলতে খেলা শিখাই, সেটা সবচেয়ে ভালো। খেলতে খেলতে খেলা যখন শেখাবো, ওখানে যদি আমরা বিভিন্ন সিচুয়েশন ওদেরকে দেই, চ্যালেঞ্জিং সিচুয়েশনকে দেই, যে চ্যালেঞ্জ ওদেরকে অফকোর্স ওদের ক্ষমতার মধ্যে যে চ্যালেঞ্জ ওদেরকে উতরাতে হবে, এরকম চ্যালেঞ্জ দিয়ে যখন চ্যালেঞ্জ দিতে দিতে এবং ওরা যখন অভ্যস্ত হবে ওই চ্যালেঞ্জ উতরানো, এবং আস্তে আস্তে ওদেরকে, আজকে হয়তো আমি আমার ঘরের মধ্যেই একটা খেলার আয়োজন করলাম, কালকে হয়তো পাশের কারোর সাথে একটু আয়োজন করলাম, তারপরে হয়তো আর একটু দূরে কারোর সাথে আয়োজন করলাম। আমি কিন্তু ওকে গ্রাজুয়ালি, আমরা যেমন স্কিল কি করি, ঠিক আছে 130 মাইলে বল করতেছে, ব্যাটসম্যান খেলতেছে, ওকে ফাইন, কতদিন খেলার পরে এখন 135 দিয়ে দিলাম বোলিং মেশিনে, তারপরে 140, এভাবে কি করলাম, পেস বোলিং ওর খেলার ইমপ্রুভমেন্ট আসলো। ঠিক একই ভাবে ও এখন নিজেদের মধ্যে খেললো,
তারপর পাশের পাড়ার সাথে খেললো, তারপর পাশের আরেকটু দূরের একটা স্কুলের সাথে খেললো। সো ওর উপরে কিন্তু আমরা প্রেশার বাড়ানো শুরু করলাম, জি তাই না? ওর উপর প্রেশার বাড়ানো শুরু করলাম। এভাবে প্রেশার বাড়তে বাড়তে ও কিন্তু আস্তে আস্তে ইজ গেটিং টাফ। ওকে আর সহজে সহজে ওকে টাফ সিচুয়েশনে নাড়ানো যাবে না তখন। ও উইল বি এবল টু হ্যান্ডেল ডিফিকাল্ট সিচুয়েশন যে হ্যান্ডেল করতে পারে তাকে আমরা টাফ বলি। সো জি এর মধ্যে এই কোয়ালিটি যত বাড়তে থাকবে উইল বি বেটার। স্যার, এটা কি ইন ওয়ার্ডে কোনো কিছু সম্ভব? মানে অনেক সময় হয় যে আমাদের না। অনেক যে না, আমি মুখে আসলে বলে এটা আমার এগুলি অ্যাকচুয়ালি মুখে বলে করার জিনিস না। জি স্যার। এগুলি করতে হবে। হি হ্যাজ টু ডু ইট, হি হ্যাজ টু পারফর্ম ইট, হি হ্যাজ টু ডু ইট। জি যদি আমি মুখে বলি দেখো তুমি যে এরকম করো তাহলে এরকম হবে, তুমি কখনোই এরকম করবে না, সাহস হারাবে না, এটা ডাজন্ট ওয়ার্ক। এটা ডাজন্ট ওয়ার্ক। একদম এটা ডাজন্ট ওয়ার্ক। উই হ্যাভ টু মেক দেম ডু থিংস। প্র্যাকটিক্যালি জি উই হ্যাভ টু মেক দেম ডু থিংস। মানে তুমি আমি যদি বলি ঠিক আছে 130 এ খেলতে পারো তো, কিচ্ছু না, 140 দিলে একটু কুইক হবা, জি একটু কুইক হবে বলে আমি কিন্তু ছেড়ে দিলাম, কিন্তু নেক্সট বলটা গিয়ে ওর নাকে লাগলো খেলতে গিয়ে ম্যাচে। সো ওটা বললে হবে না। উই হ্যাভ টু মেক দেম ডু ইট সো দ্যাট ও ফিজিক্যালি মেন্টালি ফিল করবে। জি স্যার। ফিজিক্যালি মেন্টালি ফিল কারণ কারণ আমি যখন নিজের বাসায় খেলি বাবা মার সামনে তখন একরকম, কিন্তু পাড়ায় জি। আর 10 জনের সামনে খেলি তখন কিন্তু আমার জি। ঘাম ঝরে যায়, কেমন জানি লাগে শরীরের মধ্যে, তখন চিন্তা করতে পারি না, তখন মনে যদি না হয় কি হবে, আমি আর পারি জি না। স্যার। তো এইগুলি আস্তে আস্তে আমি এই চিন্তা এই দুশ্চিন্তাটা ওর মাথা থেকে সরাই দিব, এবং যত সরাই দিব ওর জন্য তত ডিফিকাল্ট সিচুয়েশনটাও নর্মাল হয়ে যাবে আস্তে আস্তে। ইউল বি এবল টু হ্যান্ডেল প্রেশার। স্যার, হয় কি প্রেশার হ্যান্ডেল করার ক্ষেত্রে অনেক সময় হয় যে নেগেটিভিটি চলে আসে ভিতরে, হুম। লাইক হারার ভয় থাকবে, হ্যাঁ। মানে স্যার মেন্টাল টাফনেস যদি হতে হয়, টাফনেস বাড়াতে হলে আমার কাছে মনে হয় যে হারার ভয় থাকলে আসলে টাফনেসটা বাড়ার চান্স কম থাকে আমি যেটা বুঝি। এবং নট ন্যাচারালি শুধু ক্রিকেটের মধ্যে দিকে জি জি হবে, আমি শুধু ক্রিকেটের মধ্যে দিয়ে হবে তা না কিন্তু। না স্যার। হ্যাঁ, এই ছেলেটা আরো অনেক অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে কিন্তু টাফ হতে পারে। জি হ্যাঁ, Yes. ওকে ওকে তুমি ওকে দিয়ে এমন সব কাজ করাবা যেটা 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 ওর জন্য চ্যালেঞ্জিং হবে। নট ন্যাচারালি ক্রিকেট, নট ন্যাচারালি জি ক্রিকেট। একটা জায়গায় ওকে বক্তৃতা দিতে দাঁড় করে দিলা জি ফর এক্সাম্পল, যেটা করতে অভ্যস্ত না, ওর মধ্যে টেনশন আছে, ওখানে তুমি ওকে দাঁড় করে দিলা। এই জাতীয় আরো অনেক কাজ করতে দিতে পারে, কিন্তু ওর লিডারশিপ, ওর মধ্যে জি, লিডারশিপ রোলটা ডেভেলপ করে দিতে পারো। আচ্ছা তুমি এটা করবা, তুমি এই চিঠিটা নিও, ওনার কাছে যাও, ওনার কাছে গিয়ে এইটা আলাপ করে আসবা, এ করবা। ওর মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি আসতেছে, ওর সাহস বাড়তেছে, কিন্তু ও ভাবতে পারতো না যে জি স্যার আমাকে বলবে যে ওনার সাথে এটা আলাপ করে আসতে, স্যার আমাকে এত বড় ভাবতেছে। তো ওর মধ্যে সেই জিনিসগুলি আসতেছে, চিন্তা ভাবনার মধ্যে চেঞ্জ আসছে। তো ও নিজেকে অনেক বড় ভাবা শুরু করতে পারে, ও নিজেকে কেপেবল ভাবা শুরু করতে পারে, এবং সে ভাবতে পারে যে হ্যাঁ এটা আমি করতে পারি। জি স্যার। So these are all confidence building in a way. জি হুম। থ্যাংক ইউ স্যার। স্যার আরেকটা প্রশ্ন ছিল। Yes. স্যার আফতাব, Yes, স্যার of course. প্রশ্নটা হচ্ছে যে আমি 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 যখন একটা খেলায় আমি বুঝতে পারি যে কিছু এলিট প্লেয়ার থাকে, তো প্রথম প্রশ্ন হচ্ছে আমি এলিট প্লেয়ার দিয়ে কিভাবে কন্ট্রোল করাটা ইজি, আর আরেকটা ব্যাপার হচ্ছে আমি বুঝতেছি যে এলিট প্লেয়ার যেগুলো আছে ওগুলো একটু, যেমন অনেক সময় বোলিং করতেছে উইকেটের জন্য, যেমন টেস্ট ক্রিকেটেই বলি আমি, হ্যাঁ। যখন আমার দরকার যে একটা প্যানিক সিস্টেম, মানে একটা প্রেসার ক্রিয়েট করার, ওই সময় ধরেন না ও উইকেটের জন্য বল করতেছে, তো ওই সময় ধরেন না আমার রানটা চেক দেওয়া দরকার, বাট হুম। আমার রানটা তখন হয়ে যাচ্ছে, বাট প্লেয়ারটা কিন্তু এলিট ন্যাশনাল প্লেয়ার। তো ও যখন ওই সিচুয়েশন গুলো আমি কিভাবে তাকে হ্যান্ডেল করা যায়, কিভাবে তাকে বললে আমার জন্য জিনিসটা ইজি হবে? এগুলি অ্যাকচুয়ালি ওই সময়টা বলাটা বোধহয় আইডিয়াল না। এটা সবচেয়ে বেস্ট হলো যে আমরা যখন একটা টিম করব, টিম খেলার আগে আমরা ট্রেনিং করব, সবচেয়ে প্রথমে যেটা করা দরকার, আমার টিমের কালচার কি হবে, আমাদের টিমের নিয়মগুলি কি হবে। তখন যদি আমরা ঠিক করে নিতে পারি যে আমাদের টিম, ফর এক্সাম্পল আমরা উই প্লে অ্যাজ এ টিম, সেখানে আমি বলে কিছু থাকবে না, ইট ইজ অলওয়েজ আস। আমরা আমাদের টিমের ইন্টারেস্ট হবে প্রথম, তারপরে আমাদের ব্যক্তিগত ইন্টারেস্ট থাকতেও পারে। তো আমি হায়েস্ট উইকেট টেকার হইলে হয়তো আমি ওখানে চান্স পাবো, আমার ব্যক্তিগত ইন্টারেস্ট থাকতে পারে, কিন্তু প্রথমে হবে আমার টিম ইন্টারেস্ট। সো এগুলিকে যদি আমরা একটা টিমের নিয়মের মধ্যে নিয়ে আসি, একটা কালচারের মধ্যে নিয়ে আসি, এবং আমরা সবাই একসাথে বসলাম, আজকে আমার টিম আসলো, আমার 15 দিন পরে আমার লিগ শুরু হবে, আজকে প্রথম প্র্যাকটিস, আমি সবাইকে নিয়ে বসলাম যে আমাদের টিমের নিয়মগুলি কি হবে, আমরা কিভাবে চলবো।
সেখানে এটাও থাকবে যে সবাই টাইমলি প্র্যাকটিসে আসবে। এটাও থাকবে যে আমরা আমাদের টিমের ইন্টারেস্টটা প্রথমে দেখবো যখন খেলতে যাব, কারণ এটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কিন্তু আমাদের টিমের ইন্টারেস্ট প্রথমে দেখবো। এটা যখন সবাই মিলে আমরা ঠিক করবো, আমরা সবাই মিলে ঠিক করলাম, কিন্তু সবাই মিলে যখন আমরা ঠিক করবো যে টিমের ইন্টারেস্ট আমরা প্রথমে দেখবো, তারপরে যখন এটার জন্য ব্যতিক্রম ঘটে তখন কিন্তু আইডেন্টিফাই করা খুব সহজ হবে, এবং টিমের সবাইও আইডেন্টিফাই করবে যে ওই ওই পার্টিকুলার প্লেয়ার আমাদের টিমের যে নিয়ম, এই নিয়মটা আজকে মানে নাই। তোমার জন্য এটা রেস করা সহজ হবে, এবং তখন সাধারণত কেউ এটা বাইরেও যেতে পারবে না, কারণ এটা নিয়ে সবসময় আলোচনা। স্যার একটা কথা হচ্ছে, সাপোজ যে সবকিছু বোঝার পরেও সে লিসেন করলো না, দেন পদক্ষেপটা কি? সেটা তো ডিপেন্ড করবে, কোচের উপর ডিপেন্ড করবে, কারণ এগুলি যদি একজন এটা যদি ওপেন হয়ে যায় যে সে টিমের টিমের ইন্টারেস্টটা দেখতেছে না, তার কারণে টিম ক্ষতিগ্রস্ত হচ্ছে, এরকম যদি হয় সেটা কিন্তু আরো দু একজনের মধ্যে ছড়াতে পারে, এবং তাকেও কেউ কিছু বলতেছে না, টিমের ডিসিপ্লিনটা নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে টিমের উপর, কোচের উপর ডিপেন্ড করবে। কোচ যদি মনে করে হ্যাঁ তাকে শাস্তি দেওয়া দরকার, শাস্তি দিতে পারে, বা কোচ যদি মনে করে তাকে বোঝালে সে হয়তো বুঝবে বা ফিরে আসার সুযোগের সম্ভাবনা আছে, সেটা মনে করতে হবে। ডিপেন্ড করে, এটা ইন্ডিভিজুয়াল কোচের উপর ডিপেন্ড করে। আমি হলে তো বসে দিব। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। অলরাইট, আর কেউ কি যদি শেয়ার করতে, আমি অবশ্যই কথা বলছি, কেউ যদি কিছু শেয়ার করতে, আমরা আজকে যেসব পয়েন্টে আলাপ করলাম সেই পয়েন্টে যদি কেউ কিছু শেয়ার করতে চায় শেয়ার করতে পারে, অথবা আদারওয়াইজ আর কারো কিছু যদি বলার না থাকে, পাইলট উই ক্যান কল ইট এ ডে। জি ফাহিম ভাই, সবাই একটু স্পিকারটা একটু অন করা যাবে? করা আছে, বলেন। জাস্ট কেমন লাগলো, ঠিক আছে কিনা, খুব সুন্দর লাগলো কিনা সবার কাছে? জাস্ট মাশাআল্লাহ, খুবই ভালো লাগছে ভাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভালো ছিল পাইলট ভাই। আমি বেসিক্যালি চমৎকার এটা। বেসিক্যালি অর্গানাইজ করতে দিয়েছি এই জন্যই যে ফাহিম ভাই ইনারা হচ্ছেন এক্সপার্ট, ইনারা হচ্ছে কোচদেরকে ট্রেনিং করিয়ে অভ্যস্ত, এবং এই সময়টা আমরা খেলোয়াড়রা এবং যারা কোচ তারা কিন্তু একদমই, আমি বলবো যে কোনো কাজ নেই, আমাদের অ্যাক্টিভিটি নেই, কাজ নেই। এই সময়টা হয়তো আমরা ঘুমাই কাটাতাম, কোনো কাজে লাগতো না। তো আমরা চিন্তা করলাম যে মনে হলো যে না, একটু অ্যাটলিস্ট 1 ঘন্টা করেও যদি আমরা একটা সুন্দর একটা সময় স্পেন্ড করি, খেলা নিয়ে গল্প করি, খেলার নলেজ গুলো যদি পেতে থাকি, আমি শিওর যে নিজের এলাকায় নিজের জায়গা থেকে আমরা কিন্তু আমাদের বাংলাদেশকে বিভিন্ন ভাবে আমরা হেল্প করতে পারবো, ক্রিকেটের সাইড থেকে ইনশাআল্লাহ একজন মানুষ হিসেবে হেল্প করতে পারবো, ক্রিকেট হিসেবে হেল্প করতে পারবো। আমি শিওর যে সবার ভালো টাইম কেটেছে, ওয়ান্ডারফুল টাইম। ফাহিম ভাই খুব সুন্দর সময় কেটেছে আমাদের সবার। আর হ্যাঁ, আরেকটা হচ্ছে যে এটা কন্টিনিউ হয়তো কয়েকদিন চলবে। ফাহিম ভাই অলরেডি বলেছে 8টা বা 10টা পর্বে একটা চলবে। আগামীকালকে সেম টাইম আমাদের ফর্মার ক্যাপ্টেন বুলবুল ভাই, সবাই বুলবুল ভাই গিয়েছিলেন, বুলবুল ভাই সেম টাইমে আমাদের 3:30টার সময় বুলবুল ভাই থাকবেন। ফাহিম ভাই সব অর্গানাইজ করে দিচ্ছেন আমাদেরকে। আমি শিওর যে আবারও কালকে দেখা হবে ইনশাল্লাহ। আর এই প্রোগ্রামের মধ্যে অনেকে হয়তো লজ্জা বোধ আসতে পারে, যারা হয়তো অনেক ইয়াং কোচ আছেন, যেখানে অনেক কারেন্ট প্লেয়ার আছেন, ফরমার প্লেয়ার, ন্যাশনাল টিমের প্লেয়ার আছেন, তো লজ্জাবোধ আসতে পারে। ডোন্ট ফিল শাই। আমার কাছে মনে হয় যে এখানে আমরা ফ্লেক্সিবল কথা বলতে চাই, আমরা জানতে চাই, আমরা শিখতে এসেছি এখানে, একজনের সাথে শেয়ারিং করে অনেক কিছু আমরা জানতে পারবো। এটুকুই আমার কথা। কেউ টাইট থাকেন না, খুব রিল্যাক্স মোডে শুনি, এবং রিল্যাক্স মোডে যদি কোনো কোশ্চেন থাকে সেটা শেয়ার করি। ফাহিম ভাই, থ্যাংক ইউ সো মাচ। ফাহিম ভাই, আপনি কিছু বললে বলতে পারেন। জি বলেন, হ্যাঁ প্লিজ। তাপসও আছে এখানে আজকে, তাপস আমেরিকায় আছে। হ্যাঁ, তাপস কি খবর? জি ভালো, থ্যাংক ইউ, শাবাশ, থ্যাংকস টু এভরিওয়ান। আমি শুধু একটা এক্সপেরিয়েন্স শেয়ার করতে চাই এই প্রোগ্রামটা নিয়ে। পাইলট ভাই যখন আমাকে কালকে অফার করলো, তো অনেকদিন ধরে আমি লকডাউনে আছি, তো আমি আসলে এখন আমার ভেরি আর্লি মর্নিং, বাট স্যারের এই যে ক্লাসের যে যতটুকু আমরা রিভিউ করলাম, আমি আসলে এই জন্যই পাইলট ভাইকে বলছি যে পাইলট ভাই আমি ইন করবো, এবং গাজীকে বলছি যে আমি ইন করবো, আমি আসতেছি, নো ম্যাটার হোয়াট, কখন হয় আমার টাইম নেই, আই উইল ম্যানেজ মাই সেলফ। তো আমার এই লাস্ট 45 মিনিট বা 1 আওয়ার মানে নিজের কোচিং নলেজটা, বা যাই আমরা খেলে শিখছি, যা কোচদের কাছ থেকে শিখছি, কোর্স করে শিখছি, এই লাস্ট 4 মাস কিন্তু এগুলা সব বন্ধ হয়েছিল, নিজেদের ব্রেন কাজ করতেছিল না। বাট
লাস্ট 40 মিনিট বা লাস্ট 1 আওয়ার জাস্ট রিভিউ করলাম নিজেকে আরেকবার স্যারের মাধ্যমে। সো থ্যাঙ্কস টু পাইলট ভাই, থ্যাঙ্কস টু স্যার, এন্ড থ্যাঙ্কস টু এভরিওয়ান। সবাইকেই দেখলাম, ভালো লাগলো। হোপফুলি আই উইল কন্টিনিউ। থ্যাংক ইউ। হ্যাঁ, দেখ আমাদের থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ পাইলট ভাই, ইন্টারন্যাশনাল ফ্লেভার আছে। প্রাইসলেস। আমরা চিন্তা করি রাত্রে জেগে সে তাপস বর্ষ এই ক্লাস করছে আমাদের একসাথে। না, একটা ইন্টারন্যাশনাল ফ্লেভারও আসছে এটা। আর সবার কাছে একটা বিনীত রিকোয়েস্ট করব যে আমরা এই যে গ্রুপের মধ্যে যারা এটা করছে, এটা যদি কেউ ওইরকম প্লেয়ার থেকে থাকে বা যারা কোচ, যারা বিভিন্ন জায়গায় কাজ করছেন, অথবা ফর্মার প্লেয়ার বা কারেন্ট প্লেয়ার, কেউ যদি ইচ্ছুক থাকে প্লিজ তাকে শেয়ার করলে খুব ভালো হয়। তাহলে হয় কি সে ওই জিনিসটা মিস করবে না। কারণ সবার সাথে হয়তো আমার যোগাযোগ করা সম্ভব হয়ে ওঠে না। যাদেরকে পেয়েছি তাদেরকে সুযোগ করে নিয়েছি। মানে আমি রিকোয়েস্ট করবো যদি এরকম অপরচুনিটি থাকে তাদেরকে ইনক্লুড করা, তাহলে আমরা বেশি মানুষকে এই জিনিসটা শেখাতে পারবো। পাইলট ভাই, আমি একটা অনুমতি নিতে চাচ্ছিলাম। হ্যাঁ, একটা ওই স্যারের অনেকগুলা যেগুলা মানে স্যার যেগুলা অ্যানালাইসিস বলতেছিল, লাইক বায়োমেট্রিক্স এবং ইচ এন্ড এভরিথিং, ওইগুলা আমি ম্যাক্সিমাম গুলো আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি। সো আমি ফ্যালকনকে কোচিং করাই, আমার একবারে র লেভেল বা পুরোটাই গ্রাস লেভেল, ফ্রম 8 to 15, 16। বাট আমাদের ওই জায়গায় আমি একমাত্র যে এই লেভেল পর্যন্ত খেলাধুলা করে আসা, আর ম্যাক্সিমাম ওরা ভলেন্টিয়ারিং করে, প্যারেন্টস ভলেন্টিয়ারিং করে। সো স্যারকে যে জিজ্ঞাসা করতেছে আমি কি এই জিনিসগুলো ওদের সাথে শেয়ার করতে পারি, যে স্ক্রিনশট গুলো আমি নিয়ে রেখেছি। কারণ ওদের কোচিং ফিলোসফিটা এবং ওদের একটু ডিফারেন্ট। ওরা অ্যাজ এ প্যারেন্টস এবং ভলেন্টিয়ার করে, তো ওদের কাছে যদি এই জিনিসগুলা দেই ওরা একটু নলেজ পাবে, কারণ ওরা তো কোনো ধরনের কোর্স কখনো করার সুযোগ নেই ওদের। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। কি যেন বলছিল, কি যেন তুষার মনে হয়? না আমি বলতেছিলাম আশরাফুল কিছু বলছে না। ফাইন ভাই, আশরাফুল চুপচাপ। স্যার আসসালামু আলাইকুম। পাইলট ভাই ধন্যবাদ। আসলে লাস্ট 1 ঘন্টা ধরে সবগুলো শুনছিলাম স্যার, সবকিছুই আপনি শুরুতেই বলছিলেন যে আসলে আমরা ম্যাক্সিমামই সবকিছু জানা, তারপরও রিভাইজ করাটা। ধন্যবাদ স্যার আপনাকে। আর আপনার সাথে আজকে 1 ঘন্টা থাকার পরে আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা সবাই কিন্তু এইসব জিনিসগুলো জানি। এই যে আস্তাব যে কোশ্চেনটা করলো যে ম্যাচ হারার পরে, এক ম্যাচ হারার পরে আমরা কি ধরনের মিটিং করব, এগুলো কিন্তু আমাদের সবারই জানা। কিন্তু এই যে আপনার মুখ থেকে শোনার পরে এই জিনিসগুলো অ্যাপ্লাই করাটা, এটা আমার কাছে মনে হয় যে খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে পাইলট ভাই। যে আমাদের এই সময়টা আসলে লাস্ট 4 মাস ধরে আমরা ঘরে বসে আছি, আমরা কিন্তু এই সিচুয়েশনে নাই। তো রিভাইজ করাটা আমার কাছে মনে হয় যে আমাদের ফিউচারে এটাই কাজে দিবে। আমি আমার ব্যক্তিগতভাবে আমি এটাই মনে করি যে আমার এক্সপিরিয়েন্স গুলো আমি সবসময় ওইভাবেই চিন্তা করি যে আমি কি করলে আরেকটু বেটার হতো, আরেকজন কিভাবে বেটার করবে ফিউচারে, এটাই আমাদের কাজ আসলে সামনে। তো আপনি যেটা বললেন যে কোচের সবকিছুই আর কি আমাদের বুঝতে হবে, পজিটিভ নেগেটিভ সব জিনিসগুলা বুঝেই যদি আমরা একটা প্লেয়ারকে সামনের দিকে তার গোলটা সেট করে দিতে পারি, তাহলে আমার মনে হয় যে বেটার হবে। থ্যাংক ইউ। আমার মনে হয় এটাই বলতে চাইছিলাম যে তোমরা আমাদের এখানে এত এক্সপেরিয়েন্স সব প্লেয়ার আছো তোমরা, এবং তোমাদের যে লাইফের যে জার্নি, এখানে আমরা কি অস্ট্রেলিয়ান না, অস্ট্রেলিয়ানরা কিন্তু সবাই খুব সুন্দর একটা ক্রিকেট লাইফ পাথওয়ে পার হয়ে আসছে। আমাদের কিন্তু তাই না। আমাদের এখানে আমরা এক একজন এক এক জায়গা থেকে আসছি, কেউ সুযোগ ছিল, কারো সুযোগ ছিল না, কেউ ভালো কোচ পাইছি, কেউ ভালো কোচ পাই নাই, কারো পজিটিভ এক্সপিরিয়েন্স পজিটিভ নাই। এই সবকিছুর মধ্যে দিয়ে কিন্তু এই লেভেল পর্যন্ত খেলে আসছে, এমনকি ইন্টারন্যাশনাল ক্রিকেট পর্যন্ত খেলছে। সো আমাদের জার্নিটা কিন্তু আমাদের জন্য একটা বড় এডুকেশন। আশরাফুল যেটা বললা যে তুমি যা বুঝছো এখন তুমি চাইবা, তুমি যদি কারোর সাথে কথা বলো তুমি সেটাই চাইবা, তোমার যেই মনে হয়েছে যে না এটা এরকম না হয় ওরকম হলে ভালো হইতো, তুমি ওই জিনিসটা কিন্তু নতুন যাকে বলবা তুমি তাকে সেই কথাটা বলবা। তো আমাদের এক্সপিরিয়েন্স গুলি আমাদের খুব কাজে লাগানো দরকার। আমাদের কোচিং যে ফিলোসফিটা হবে এটা আমাদের এক্সপিরিয়েন্সের উপরই হবে। আমি যদি আজকে কোচিং করি, আমি যে জিনিসটা পাইনি আমি সেই জিনিসটাই দেওয়ার চেষ্টা করবো। আমি যে আমার সাথে যে কোচ মিসবিহেভ করছিল ওই কোচটা ওই সময় যার জন্য আমার এই ক্ষতিটা হয়েছিল, আমি এই প্লেয়ারকে যেন সেটার মধ্যে পড়তে দেবো। এগুলি হলো বড় বড় স্কিল কোচের জন্য। আমার মনে হয় এগুলি আসবে, এগুলির মধ্যে দিয়ে আমরা আমাদের কোচ হিসেবে আমাদের কোয়ালিটিগুলি আরো ইমপ্রুভ করতে পারবো। গুড পয়েন্ট, থ্যাংক ইউ আশরাফুল।
স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। এনাম Yes, বলছিলাম। yes. জি, আমাদের যারা ইয়াং আছেন বা এখান থেকে অনেকে কোচিং করাবেন, তাদের উদ্দেশ্যে বা আমার নিজের উদ্দেশ্যে বলছি যে যখন আমরা এইচ লেভেল খেলি বা আমরা যখন জাতীয় লিগে স্টার্ট করি, তখন কিন্তু আমাদের মিটিংটা হতো ব্লেম গেম। মানে আমরা কি করলা আজকে, এরকম করলা, রান করতে পারতেছে না এত ম্যাচ ধরে। আমার কাছে মনে হয় যে এগুলি আমাদের অনেক ইয়াং প্লেয়ারদের অনেক এফেক্ট করেছে, যারা হয়তো বা পরে অনেক বড় লেভেল খেলতে পারেনি আমাদের, বা অনেক স্ট্রাগলিং করে। আমার কাছে মনে হচ্ছে যে আমরা যারা হয়তো বা কোচিং করাবো বা যারা ইয়াং কোচ বা জাতীয় লিগেও যারা কোচিং করাবেন, আমার কাছে মনে হয় স্যার এই কথাগুলো অনেক কাজে লাগবে। যে মিটিং শুড বি যে কাউকে ব্লেম করে না, মিটিং এ আমাদের কনফিডেন্স বিল্ড করা ফর নেক্সট গেমস। স্যার এগুলি আমার মনে হয় যে খুবই ইম্পর্টেন্ট, বিকজ আমার জাতীয় লিগে কিন্তু জাতীয় লিগ থেকে বা এজ গ্রুপ থেকে অনেক প্লেয়ার ঝরে যায় এরকম কিছু কিছু কমেন্টস এর কারণে। আমার কাছে মনে হয় যে এগুলি আমাদের শুড ফলো ইন ফিউচার। সেটাই স্যার, আমিও স্যার এনামের সাথে একমত। কারণ এখন আমাদের লাস্ট 2-3 বছর ধরে কিন্তু আমাদের সাথে ক্রিকেটাররাই কিন্তু ফার্স্ট ক্লাস ক্রিকেটে কোচিং করাচ্ছে। তো আমি আশা করব যে যারা ফার্স্ট ক্লাসে কোচিং করাচ্ছি আমরা, ওরা যেন একটু ডিফারেন্ট হই। কারণ আমাদের খেলার এক্সপেরিয়েন্স থেকে তো নিব ডেফিনেটলি, এবং আর কি এখন যেহেতু ফার্স্ট ক্রিকেট চলে এসেছে, ওইসব জিনিসগুলো যেন আমরা নিয়ে আসি আমাদের কোচদের। কারণ আমাদের মধ্যে অনেকে এখন অলরেডি ফার্স্ট ক্লাসে কোচিং করাচ্ছেন। তো আমি আশা করবো ওরা যেন আরো আপগ্রেড হয় আর কি। কারণ যে সমস্যাটা হয়তোবা আমি হয়তোবা লাকি ছিলাম যে এক্সট্রাঅর্ডিনারি কিছু করতে পেরেছিলাম, কিন্তু সবাই এনাম যেটা বললো যে এরকম কিন্তু না। এই কারণে আমার মনে হয় যে আশা করবো যে আমরা এখানে যারা ক্লাস করছি এখন এবং যারা কোচিং করাচ্ছি, কারণ আমি অনেকেরই দেখলাম এখানে অনেক একাডেমির কোচও আছে। সো একাডেমির অনেক খেলা হয়, এজ গ্রুপের অনেক খেলা হয়। সো আমার মনে হয় যে এগুলি ভেরি ইম্পর্টেন্ট, যে ফিউচার প্লেয়ারদের আসলে বাজে একটা কথা বা বাজে একটা কমেন্টে কোন প্লেয়ারকে ধ্বংস হয়ে যেতে পারে। আবার একটা ভালো, যেমন অনেক ভালো কমেন্টের কারণে একটা প্লেয়ার অনেক উপরে উঠে যেতে পারে। তো আমার কাছে মনে হয়েছে স্যার এটা ভেরি ইম্পর্টেন্ট এই ক্লাসের মাধ্যমে। রিলেশনশিপ অফ ট্রাস্ট, প্লেয়ার আর কোচের মধ্যে থাকবে একটা ট্রাস্টের রিলেশনশিপ, একটা বিশ্বাসের রিলেশনশিপ, একটা রেসপেক্টের রিলেশনশিপ। এটা আমি আগেও বললাম, যে কতক্ষণ আগেও বলছি যে একটা প্লেয়ার জন্য নির্ভয় এসে বলতে পারে স্যার আমার এটা পছন্দ হয় না, আমার মনে এইভাবে করলে আরো ভালো হবে। সো এটা হ্যাজ টু বি মিউচুয়াল, এবং এটা ভীষণ রকমের একটা ভালো রিলেশনশিপ দরকার। ধন্যবাদ সবাইকে। আজকে ক্লোজ করি। ধন্যবাদ সবাইকে। আর এটা বেসিক্যালি ডিসকাশন, আমরা যে সবাই কিন্তু অনেক ভালো ভালো এক্সপিরিয়েন্স আছে, আমাদের খেলার ব্যাকগ্রাউন্ড আছে এবং অনেকের কোচিং এর অনেক বড় বড় ব্যাকগ্রাউন্ড আছে। কিন্তু দিন শেষে যখন আমরা সবাই মিলে একটা আলোচনা করছি, সুন্দর একটা কিন্তু সলিউশন আছে, সুন্দর একটা আমি বলবো যে সমাধান পাচ্ছি কিভাবে আমরা ভালো পথে যেতে পারি বা ভালো ওয়ে বের করতে পারি। তো আজকের দিনের জন্য আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ ফাহিম ভাই। আবারও আপনাকে পেয়ে যাবো আগামীকালকে। বুলবুল ভাই আছেন, বুলবুল ভাই করবেন। পরের দিন গ্যাপ, পরের দিন আবার ফাহিম ভাইকে আমরা পাবো। ততক্ষণ পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালো থাকবেন সবাই। হ্যাঁ, Clement, অফুরন্ত ফ্রেশনেস।